সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1424তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের মেয়ে সাফিয়া আক্তারের জীবনের এক হৃদয় বিদারক, করুণ, চরম ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 9 বছর পর বিদেশ থেকে স্বামীর রূপে ফিরে আসে অন্য কেউ। এই গল্পটা ময়মনসিংহের প্রত্যন্ত এলাকার এক প্রবাসীর বউয়ের সাথে ঘটে যাওয়া চরম ভয়ানক, প্রতারণামূলক, করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, এই গল্পের মাঝে যে শুধুমাত্র ভৌতিকতা আছে, ভয় আছে তাও নয়। এই গল্পের মাঝে আমাদের এই সমাজের এক ঘৃণিত বাস্তবতাও লুকিয়ে আছে, যে গল্প নীরবে শুনলে আপনার চোখের জল চলে আসবে। সবাইকে অনুরোধ করবো ময়মনসিংহের মেয়ে সুফিয়ার জীবনের গল্পটা শেষ পর্যন্ত শুনে আপনারা তার জন্য একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, ঠিক এই মুহূর্ত পর্যন্ত যারা সালমান খানের সুপারহিট মুভি বাজরাঙ্গি ভাইজানের শুটিং হওয়া সেই আইস মোকান দরগা বা মাজার দেখেননি, তারা ভিডিওর এই আই বাটনে গিয়ে আপনার সেই ভিডিওটা দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এমন চমৎকার ভিডিও কেউ মিস করবেন না, সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুফিয়া আক্তার, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনির সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ বিভাগের অনেক দূরের কোনো এক ছোট্ট অজপাড়া গাঁয়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা জমিতে ফসল ফলিয়ে আর তা বিক্রি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমার মা ছিল আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী একজন মহিলা। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ফরজগার একজন পুরুষ মানুষ ছিলেন। ভালো একটা মানুষ হওয়ার কারণে আমার নানা ভাই ভালোবেসে আমার মাকে আমার বাবার কাছে বিয়ে দেয়। আমার মা দেখতে শুনতে এই গ্রামে সবচেয়ে সুন্দরী একটা মহিলা ছিলেন। আজও আমার মাকে দেখলে মনে হয় যেন বিয়ে দিতে পারবে। আমি ছোটোবেলা থেকে যখন আস্তে আস্তে করে বড় হই, তখন আমাদের পরিবারের একটা ঘটনা ঘটতে থাকে, যা আমি একেবারে ছোটোবেলা থেকেই উপলব্ধি করতে থাকি। আমি যখন মোটামুটি বড় হই, আমাদের বাড়ি থেকে বেশ দূরে একটা কবরস্থান আছে। সেই কবরে মা আমাকে কখনো যেতে দিত না। আমি অথবা আমার 2 ভাই, আমাদের পরিবারের কাউকেই সেই কবরস্থানে যেতে দিত না। কিন্তু এই কবরে কেন আমাদেরকে যেতে দিত না তার কোনো ব্যাখ্যা আমরা জানতে পারি নাই। আস্তে আস্তে করে মোটামুটি যখন বড় হই, একটা পর্যায়ে আমি দাদির কাছ থেকে জানতে পারি কেন মা আমাকে সেই কবরস্থানে যেতে দেয় না, এবং ওই কবরস্থান থেকে কেন মা আমাকে সবসময় দূরে লুকিয়ে রাখে। একটা পর্যায়ে আমি জানতে পারি ওই কবরটা হচ্ছে আমার এক দূর সম্পর্কের মামা হয় সম্পর্কে, যার নাম হচ্ছে আইনুল। ওনার নাম ছিল আইনুল, এবং তিনিও নাকি আমাদের এখানে মানে আমার মার যে বাড়ি আছে ওই বাড়ির মধ্যে থাকতেন। আইনুল মামা আমাদের বাড়িতে থাকতেন এবং আমার বাবার সাথে তিনিও জমিতে কাজবাজ করতেন, আমাদের বাড়িতেই থাকতেন। আমার আম্মার দূর সম্পর্কের কেমন জানি ভাই হয়। আমাদের বাড়িতে থাকতে থাকতে ওই আইনুল মামা নাকি করে কি আমার মাকে কালো জাদু করে। আমার মাকে কালো জাদু করে, এবং তিনিও নাকি মোটামুটি একজন তান্ত্রিকের মতোই মানুষ ছিলেন, কবিরাজের মতোই ছিলেন। তিনিও অনেক কিছু জানতেন। তিনি আমার মাকে কালো জাদু করেন, এবং কালো জাদু করার পরে তিনি আমার মাকে বশে নিতে চান, এবং একটা পর্যায়ে আমার মা নাকি পাগলের মতো হয়ে যায়। তো এই জিনিসগুলো মা যখন বড় কবিরাজদের সাথে কথা বলে, তখন আমার বাবাকে কবিরাজরা বলে যে আইনুল বলে যে লোকটা আমাদের বাড়িতে আসেই, তিনি আমার মাকে কালো জাদু করেছে। এইটা আমার মা তখন আমার বাবাকে বলে দেয়। আমার বাবাকে বলে দিলে পরে আমার বাবা তখন আইনুল মামাকে আমাদের বাড়ি থেকে নাকি বের করে দেয়। আইনুল মামা আমাদের বাড়ি থেকে বের হয়েই কিন্তু আমার মায়ের পিছু ছাড়েনি। এরপরেও তিনি একটার পর একটা তান্ত্রিক, একটার পর একটা কবিরাজ ধরেই যাচ্ছে, এবং আমার মাকে তিনি নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকুন করেছে। শেষ পর্যন্ত তিনি এমন একটা কাজ করেছে যা ছিল সম্পূর্ণ মরণঘাতী, এবং মরণঘাতী ওই কাজটা তিনি করে তাও আমার মাকে পাওয়ার জন্য। কিন্তু উনি আমার মাকে পায়নি। উনি আমার মাকে বলেছিল যে আমি যদি তোমাকে না পাই, তবে তোমার বংশের কাউকে না কাউকে আমি আমার আয়ত্তে নিয়ে আসবো, আমার কাছে নিয়ে যাব, আমি মরে গেলেও তোমার পিছু ছাড়বো না। ওই আইনুল মামা যখন মারা যায়, এবং মারা গেলে পরে তার পরিবারের মানুষ তাকে নেয়নি, মানে আমাদের বাড়িতেই তিনি মারা যায়। এবং যেভাবে মারা যায় সেটা একটা ভয়ানক ঘটনা, সেই দিকে না যাই।
তো উনি মারা যায়। ওনার মারা যাওয়ার পিছনে আমার আব্বার হাত ছিল বা আমার আব্বার কারণ ছিল। উনি মারা যাওয়ার পরে ওনার পরিবারের মানুষ আর ওনাকে গ্রহণ করেনি। উনি খুবই খারাপ মানুষ ছিলেন, কালো জাদু করতেন, খারাপভাবে চলাফেরা করতেন। ওনার পরিবারের মানুষ ওনার লাশটা পর্যন্ত নিয়ে যায়নি। সবশেষ আমাদের গ্রামে আইনুল মামাকে তখন মাটি দেওয়া হয়। তো মাটি দেওয়ার পরেই কিন্তু এই ঘটনা শেষ হয়ে যায়নি। এরপরেও আমার মা প্রতি রাতে ওই আইনুল মামারের স্বপ্নে দেখতেন। রাতের বেলায় তিনি নাকি আমার মায়ের গলা চেপে ধরতেন, আমার মায়ের গলা চেপে ধরতেন এবং আমার আম্মাকে অনেকবার মেরে ফেলার চেষ্টাও করেছিল। আমার মা বড় বড় হুজুর কবিরাজদের কাছে যায় এবং তাদের কাছ থেকে আমার আম্মা তাবিজ কবজ নিয়ে আসে এবং কোন এক হুজুর নাকি আমার মাকে এটাও বলে দেয় যে তোমার যদি কখনো ছেলে মেয়ে হয় তুমি তাদেরকে কখনোই ওই আইনুলের কবরের কাছে যেতে দিও না, কারণ আইনুলের কবরের কাছে যদি তোমার সন্তানাদি কখনো যায় তাহলে তাদের ক্ষতি হতে পারে। এটা কিন্তু আমার মা সবসময় আমাকে মানা করতো এখানে যাওয়ার জন্য। এই বাস্তবতা বা এই গল্প শুনে আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমরা ভাই বোনেরা কখনোই আইনুল মামার কবরের ওখানে যাই না, সবসময় ওখান থেকে আমরা দূরে থাকি। তো এরকম করে আমার বয়স তখন আনুমানিক 8 থেকে 9 বছর হবে বা 7-8 বছর হবে এরকমই। আমি গ্রামের একটা স্কুলে সে সময় পড়াশোনা করতাম। সবেমাত্র আমি গ্রামের একটা স্কুলে পড়ি। ওই মুহূর্তে হলো কি, একদিন আমাদের পাশের ঘরের একটা কাকি, তার একটা ছাগল আছে, ওই ছাগলটা তিনি আমাকে চড়ানোর জন্য দিছে। তো কাকি আবার আমার নারিকেল আর হচ্ছে আপনার মুড়ি দিয়ে গেছিল। নারিকেল আর মুড়ি দিয়ে গেছে এবং দিয়ে বলল যে সাফিয়া তুই এই ছাগলটারে ঘাস খাওয়া, মানে রশি আমাকে দিয়ে গেল হাতে ঘাস খাওয়ানোর জন্য। তা আমি তখন ওই নারিকেল আর মুড়ি মজা করে খেতে খেতে ছাগলের রশিটা আমি ছেড়ে দিই। ছেড়ে দিলে পরে ওই ছাগলটা দৌড়িয়ে হচ্ছে ওই আইনুল মামার কবর ওখানে চলে যায়, কারণ ওই জায়গাটার ভিতরে প্রচুর ঘাস ছিল, মানে সবুজ লতাপাতা ছিল। ছাগলটা ওখানে দৌড়িয়ে চলে যায়। তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে বলে একটা অবস্থা, মানে আজানটা দিয়ে দিবি এরকম একটা অবস্থা। তো তখন আমি করলাম কি, আমি ওই ছাগলটা আনার জন্য আইনুল মামার কবরের ওইদিকে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। ওই মুহূর্তে কিন্তু আমার একেবারেই মনে নাই যে আমার মা যে নিষেধ করেছিল কখনোই তোর আইনুল মামার কবরের ওইদিকে যাবি না, ওখান থেকে দূরে থাকবি, এটি কিন্তু ভাই ওই সময় আমার মনে ছিল না। মনে না থাকার কারণে আমি মোটামুটি ওই আইনুল মামার কবরের কাছাকাছি চলে গেছি এবং কবরের কাছাকাছি যাওয়ার পরে ছাগলটা দেখলাম মানে আইনুল মামার কবরের ঠিক উপরে ওখানে গিয়ে একদম বসে আছে, মানে ওই জায়গাটায় গিয়ে ছাগলটা একেবারে বসে গেছে। তাই বসে যাওয়ার পরে আমি কি করলাম, এটাকে রশি ধরে টানতেছি, রশি ধরে টানতেছি, বাট এটা আসে না। মানে আমি এটাকে টানতেছি রশি ধরে, এটা বাড়ির দিকে আসতেছে না, মানে এটাকে ওখান থেকে আনতে পারি না। তো জোর করে টান দিয়ে আমি তখন এটাকে নিয়ে আসছি। তখন মাগরিবের আজান দিয়ে দিছে অলরেডি। মাগরিবের আজানটা দেওয়ার পরে আমি এটাকে নিয়ে আসছি এবং বাড়িতে আনার পরে কাকিদের বাড়িতে এনে বলতেছে, ও কাকি আপনার ছাগল ছুটে গেছিল, আমি অনেক কষ্ট করে ধরে নিয়ে আসছি। আমি কিন্তু আর ছাগলের দিকে তাকাই নেই, মানে পিছনের দিকে তাকাই নেই, ছাগলের রশিটা ধরে দৌড়িয়ে বাড়িতে চলে আসতেছি। এমন পর্যায়ে কাকি তখন দিছে চিৎকার, মানে আমার দিকে তাকায়া কাকি তখন খুব জোরে চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে আমি কাকিরে বললাম, ও কাকি চিৎকার দিলা কেন? কাকি বলে, তুই এটা কী নিয়ে আসছিস, এটা কি? আমি তখন পিছনের দিকে তাকাই দেখি যে এটা একটা মানুষের মাথা, মানে মানুষের যে কঙ্কাল হয় না, মানুষের কঙ্কালের মানে মাথার মুন্ডু, মানে মাথার একটা অংশ, এটা রশি দিয়ে বাঁধা আমার ইয়ের সাথে। আমি কাকিরে বললাম, কাকি এটা তো ছাগল, এই ছাগলটা মানে আপনার কবরস্থানে চলে গেছিলো, আমি ওখান থেকে টেনে নিয়ে আসছি, এটা তো ছাগল, কিন্তু এই কঙ্কালের মাথা কোত্থেকে আসলো? কাকি যখন জোরে চিৎকার দিল তখন আশেপাশে বাড়ির অনেক মানুষ তখন চলে আসছে, আমার মাও তখন দৌড়ে আসছে। সে আমারে বলে, কী হয়েছে? আমি তখন মারে বললাম যে মা এই ঘটনা। মা তখন মুহূর্তের মধ্যে আমাকে জড়ায় ধরে দিছে চিৎকার, মানে মা তো বুঝে গেছে যে এখানে কিছু একটা হবে বা কিছু একটা হয়েছে। এবার আব্বা জানি কোথা থেকে আসছে। আব্বা আসার পরে মা আব্বারে বলতেছে যে তুমি তাড়াতাড়ি কবিরাজের বাড়িতে যাও, কবিরাজের বাড়ি থেকে আমার মেয়ের জন্য শরীর বন্ধের তাবিজ নিয়ে আসো, আমার মেয়েরে তো মেরে ফেলবে। তা আমার আব্বা তখন কবিরাজের বাড়িতে গেছে। কবিরাজের বাড়িতে গেছে আর এদিক দিয়ে কাকির ছাগল কিন্তু আর পাওয়া যাইতেছে না, মানে ছাগল কোথায় গেছে, ছাগল আর পায় না। তা বাড়ির সবাই তখন ছাগল খোঁজার জন্য বেরিয়ে গেছে। ছাগল কোথায় চলে গেল, মানে এটা তো গলার মধ্যে বাঁধাই ছিল, তা হঠাৎ করে এটা যাবে কোথায়? সবাই ছাগল খোঁজার জন্য একদম পাগল হয়ে গেল, বেরিয়ে গেল, ছাগল কই গেল। এই মুহূর্তটা পর্যন্ত কিন্তু আমার মা তখন আমাকে ঘরে নিয়ে গেছে। রাত্র প্রায় 11টা কি 11:30টার দিকে আমার আব্বা তখন কবিরাজ নিয়ে আসছে। কোথেকে জানি কবিরাজ নিয়ে আসছে। কবিরাজে তখন আমাকে জিজ্ঞেস করছে, কি হয়েছে তুমি ঘটনা বলো। আমি তখন বললাম যে এমন এমন ঘটনা, ওই হচ্ছে আইনুল মামার কবরের উপরে গিয়ে ছাগলটা বসেছিল, আমি এটাকে আনতে পারতেছিলাম না, খুব জোরে হিসড়ে আমি টেনে নিয়ে আসি এবং বাড়িতে আসার পরে জানতে পারি এমন এমন ঘটনা।
তো কবিরাজ আমারে বলতেছে যে তোমারে না ওখানে যেতে মানা করছে তোমার আম্মু। আমি বললাম আমার না সন্ধ্যার মানে আগ মুহূর্তে এটা মনে ছিল না, আমি চলে গেছি। তো উনি আমার হাতে পায়ে তাবিজ পরাই দিল এবং আমার আম্মাকে বলতেছে যে আপনার মেয়ের ভাগ্যটা ভালো বা আল্লাহর অশেষ মেহেরবানিতে মেয়েটা বেঁচে আসছে, কিন্তু মনে রাখবেন কখনোই তার শরীর থেকে তাবিজগুলো খুলবেন না। মানে যতই তার বয়স হোক, সে বৃদ্ধ হোক, প্রতি 6 মাস পর পর তিনি বলল যে আপনারা তাবিজটাকে ধুবেন, ধোয়ার একটা পদ্ধতি বলে দিল, মানে শুদ্ধ করবেন, তাবিজটাকে শুদ্ধ করে আবার ব্যবহার করবেন, তাবিজটা কখনো খুলবেন না, কারণ এই তাবিজটা খুললে মেয়েটার একটা সমস্যা হতে পারে। তো আমার আম্মা তখন কী করলো, আমাকে তাবিজটা পরাই দিল এবং পরাই দেওয়ার পরে তো কবিরাজ তখন চলে গেল। এরপর থেকে আর তেমন কোনো বড় ধরনের সমস্যা হলো না। এবার আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমাদের পরিবারটা তো ছিল মোটামুটি একটা দরিদ্র পরিবার, খুবই দরিদ্র পরিবার। আমার আব্বা জমি জামাতে কাজবাজ করে মানে মোটামুটি বুঝতেই পারেন যে কৃষিকাজে তো তেমন কোনো ইনকাম নাই। তারপর আব্বা কৃষিকাজ করে যে পরিমাণে টাকা ইনকাম করতো তা দিয়ে ধরুন পরিবারটা খুব কষ্ট করে চলতেছিল। তা আমার মা আবার মানে একটু ভালো তিনি আবার একটু পরিশ্রমিক মানুষও ছিলেন, মানে পর্দা করে মানুষের বাড়িতে গিয়ে মাঝে মাঝে কাজ করতেন, যেমন ধানের কাজ বা জমির কাজ, এই সেই কাজ আমার আম্মাও করতেন। তো পরিবারে বড় মেয়ে হিসেবে আমি কিন্তু আবার মানে ভালো, আমার মেধাশক্তি অনেকটা ভালো ছিল, পড়াশোনা করতাম এবং পড়াশোনায় আমি খুব একটা ভালো ছিলাম, মানে খুবই ভালো ছিলাম। স্কুলের মধ্যে আমি প্রথম গার্লস ছিলাম, আমার স্কুলে সবসময় আমার রোল নাম্বার 1 থাকতো। তা আব্বা আম্মার কথা হচ্ছে যে যতই কষ্ট হোক তারা আমার পড়াশোনা করাবে, কখনই আমার পড়াশোনা বন্ধ করাবে না। যেহেতু আমি গরিব মানুষের মেয়ে, আমার পড়াশোনা তারা কখনোই বন্ধ করাবে না, আমাকে পড়াশোনা করাবেই। আর আরেকটা সত্যি কথা, এটা না বললেই নয়, এটা না বললে মনে হয় যেন অন্যায় করা হবে, আমাদের গ্রামের প্রতিটা মানুষ আমাকে অনেক সাহায্য করতো। আমাদের গ্রামের যে বাড়ি ঘরগুলো আছে তারা প্রত্যেকে টাকা পয়সা দিত আমার পড়াশোনার জন্য, এবং আমার আব্বা আম্মা ওই টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইতো। এমন করতে করতে আস্তে আস্তে করে আমি তখন প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হওয়ার পরে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। তো এসএসসি পরীক্ষাতে আমিও কিন্তু দেখতে শুনতে মোটামুটি আমার আম্মার মতোই হয়েছি। স্কুল জীবনে আমার অনেক প্রেমের ঘটনা আছে, মানে অনেকে আমাকে প্রপোজ দিয়েছিল প্রেম ভালোবাসা করার জন্য, বাট আমার ওইদিকে কোনো মানে মনোযোগ ছিল না। আমার একটাই চিন্তা ভাবনা ছিল, আমি পড়াশোনা করব, সরকারি চাকরি করব, আমার আব্বা আম্মা যে দুঃখে কষ্টে আছে তাদের ওই দুঃখ কষ্টের দিন থেকে আমি তাদেরকে মুক্ত করব। এবং আমাকে পড়াশোনা করতে গিয়ে আমার মা, আমার বাবা, আমার যে ছোট 2টা ভাইয়া ছিল মানে তাদেরকে আর পড়াশোনা করায় নাই, কারণ তাদেরকে পড়াশোনা করাইতে গেলে আরও বেশি টাকার প্রয়োজন। যার জন্য আব্বা আম্মা করলো কি, আমার ছোট ভাই বোনগুলোর পড়াশোনা করাইলো না, শুধু আমারে পড়াশোনা করাইলো। আমি পড়াশোনা করলাম এবং আমি আমার মতো করে পড়াশোনা করলাম এবং ভালো রেজাল্টও করলাম এসএসসিতে। এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়েছে। হওয়ার পরে গ্রামের মহিলারা তখন আমার আম্মারে বুদ্ধি দিতেছে, একটা কাজ করো, মেয়ে মানুষ পড়াশোনা করে লাভ কি, ওরে পড়াশোনা করাইবা এবং একটা পর্যায়ে তার শ্বশুরবাড়িতে চলে যাবে। মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে চলে যায় তাহলে তোমাদের কী লাভ হলো বলো, ওরে তো পড়াশোনা করে কোনো লাভ নাই, একটা কাজ করো, বিয়ে দিয়ে দাও। মানে আমার মায়ের মাথায় তখন গ্রামবাসীরা, মানে গ্রামের ওই মহিলারা ভূত ঢুকাই দিল, বিয়ে দিয়ে দাও, পড়াশোনা করাইবা, তারপরে মেয়ে চলে যাবে অন্যের ঘরে, তো তোমাদের তো কোনো লাভ নাই। আমার আব্বাও তখন ওই আম্মার মতোই সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে, মানে আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমার এত খারাপ লাগতেছিল যে আমি মাত্র এসএসসি পরীক্ষা দিলাম, আমার এসএসসি রেজাল্টটা এত ভালো হয়েছে, এত ভালো একটা রেজাল্ট করছি, এই মুহূর্তে আব্বা আম্মা আমার বিয়ে দিয়ে দিবে, মানে আমি এটা মানতে পারতেছিলাম না। মানে আমার মানে ইচ্ছা হচ্ছিল যে যেভাবে হোক আমি পড়াশোনা করব। এই করতে করতে ময়মনসিংহ শহরে থাকে আমার এক মানে বড় চাচাতো বোন আছে আর কি, ওর বিয়ে হয়ে গেছে, ধরেন আমার ওর থেকে 2 থেকে 3 বছরে বড় হবে, ওর বাচ্চাও আছে। তো ওই একদিন করছে কি আমাদের বাড়িতে আসছে, মানে তার 2টা জমজ বাচ্চা হয়েছে, 2টা মেয়ে একসাথে হয়েছে। তো বাচ্চা 2টা আমাদের বাড়িতে আসার পরে আমি বাচ্চা 2টারে কোলে নিতাম, খুব আদর করতাম। তো একদিন ওর কাছে কান্না করে বলতেছে, আব্বা আম্মা আমার জন্য ছেলে খুঁজতেছে, আমার বিয়ে দিয়ে দিবে, আমার না আপু পড়াশোনা করার অনেক ইচ্ছা, আমি পড়াশোনা করার জন্য চাইতেছি, কিন্তু আব্বা আম্মা তো আমাকে দিতেছে না। আফা ওই সময় বললো কি যে একটা কাজ কর, আমি তোর আব্বা আম্মার সাথে কথা বলি, তারা তো তোরে পড়াশোনা করাইতে পারতেছে না, তোরে ভরণ পোষণ দিতে পারতেছে না, তোরে জামা কাপড় কিনে দিতে পারতেছে না, এই জন্য তারা তোকে বিয়ে দিতে চাচ্ছে, অন্য তো কোনো কারণ না। তাইলে চল একটা কাজ করি, আমি তোর আব্বা আম্মারে বুঝিয়ে বলি এবং তোর আব্বা আম্মাকে বুঝিয়ে শুনিয়ে এরপরে আমি তোকে আমার সাথে নিয়ে যাই, আমি তোকে ময়মনসিংহে নিয়ে যাই, শহরে তুই আমার সাথে থাকবি, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা বাচ্চারে কোলে নিবি, আদর করবি, এবং আমি তোর পড়াশোনার ব্যবস্থা করব। তোর পড়াশোনা করতে যা টাকা লাগে, যত টাকা লাগে সব টাকা আমি দিব, এবং তোর আব্বা আমার কোনো টাকা দেওয়া লাগবে না, তুই কি আমার সাথে যাবি? আমি তো এক কথায় আপুর সাথে রাজি হয়ে গেলাম যে আপু তাইলে তো আমি যাব। তুমি যদি বলো, আপুর জামাই আবার কালাম ভাই আর কি, উনি আবার মানে চাকরি করে আর কি, ময়মনসিংহে কোনো একটা কোম্পানিতে চাকরি করে,
মোটামুটি অনেক ভালো টাকা বেতন পায়। আমি তখন আপুরে বললাম যে আপু তাহলে আমি রাজি আছি, আমি যাবো। তুমি আমার আব্বা আম্মার সাথে কথা বলো এবং আব্বা আম্মার সাথে কথা বলে যেভাবেই পারো তুমি তাদেরকে সাথে কথা বলে আমাকে একটু নিয়ে যাও। তখন আব্বু করলো কি আমার আম্মুর সাথে কথা বলছে। প্রথমে আমার আব্বুর সাথে কথা বলছে। আব্বুর সাথে কথা বলার পরে আব্বু তো বলে যে ওর মা যা বলে তাই হবে, আমি ওর মায়ের কথার উপরে কিছু বলবো না। পরে উনি গিয়ে আমার মায়েরে বোঝায়, মানে আপু গিয়া মায়েরে বোঝায়, রাহেলা আপু আমারে বোঝায় যে সাফিয়ার আমি নিয়ে যাই ময়মনসিং শহরে, নিয়ে আমি ওর কলেজে ভর্তি করাই দিব, কলেজে পড়বে, ওর পড়াশোনা করতে যা টাকা পয়সা লাগে এই সব টাকা পয়সা আমি দিব, আপনাদের কোনো টাকা টুকা দেওয়া লাগবে না, আপনারা কোনো টাকা টুকা নিয়ে চিন্তাও করেন না, ওর সমস্ত টাকা পয়সা খরচ আমি দিব, আমি ওরে পড়াশোনা করাবো এবং আপনারা এই নিয়ে কোনো চিন্তা করেন না। তে আমার আম্মা বলতেছে যে না এটা হবে না, আমরা বিয়ে দিয়ে দিব, কারণ ওর পড়াশোনা করে কী লাভ হবে, মেয়ে মানুষ। তুমি আমার আম্মাকে খুব ভালো করে বুঝায় যে মেয়ে হয়েছে তো কী হয়েছে, ওই পড়াশোনা করে চাকরি পাবে, বিয়ে হইলে হবে, ভালো জামাই দেখে বিয়ে দিতে পারবেন, এবং ও পড়াশোনা যেহেতু চাকরি বাকরি করবে টাকা পয়সা পাবে, আপনাদেরকে হেল্প করবে, এগুলো সেগুলো বললে আমার তখন একটা পর্যায়ে রাজি হয়। রাজি হলে আলহামদুলিল্লাহ আমার তো তখন ভাই কপাল খুলে যায়। এরপরে আমি তখন ওই মানে আপনার রাহেলা আপুর সাথে ওর বাচ্চাদেরকে নিয়ে তখন আমি ময়মনসিং শহরে চলে যাই। তো একটা বিষয় কি, ময়মনসিং শহরে গিয়ে আমি ওখানে একটা কলেজে ভর্তি হই, আপুই আমাকে ভর্তি করায় তারই সম্পূর্ণ টাকায়। আমি তখন ভর্তি হলাম এবং ভর্তি হওয়ার প্রায় আপনার 2 মাস পরে ময়মনসিংয়ের ওখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার 2 মাস পরেই আপুর স্বামীর তখন মানে আপুর হাজব্যান্ডের তখন ট্রান্সফার হয়ে গেছে, উনি তখন ঢাকায় চলে যাবে। তখন আমি আমার মানে ওই সময় তো আপনার মোবাইল ফোন ছিল না, এখন যেরকম মোবাইল আছে বা ইন্টারনেট আছে, একজন আরেকজনকে ঘন্টায় ঘন্টায় ফোন দিতে পারে, খোঁজখবর নিতে পারে, সে সময় আপনার মোবাইল ফোনের এরকম ব্যবস্থা ছিল না। এখন মোবাইল না থাকার কারণে আমি তখন আপুরে বলতেছি আপু একটা কাজ করো, তুমি আমার ঢাকায় নিয়ে যাও, আমি তোমাদের সাথে ঢাকায় চলে যাব, কিন্তু আপু আমার আমার আব্বুরে বইল না যে আমি তোমাদের সাথে ঢাকায় চলে যাচ্ছি, কারণ গ্রামের মানুষ ঢাকার কথা শুনলে আবার লাভ দিয়ে উঠবে যে ঢাকায় গিয়ে কি করবে, খারাপ হয়ে যাবে, মেয়ে আমাকে দিতে চাইবে না, তা তুমি বইলো না আমি তোমাদের সাথে যাব। তো আপু মোটামুটি রাজি হয়েছে, দুলাভাইও রাজি হয়েছে। রাজি হওয়ার পরে তারা তখন করলো কি আমাকে ঢাকায় নিয়ে গেছে। তো ঢাকায় চলে গেছি, আমার আব্বা আম্মা কিন্তু জানে না যে আমি ঢাকায় আছি, তারা জানে আমি ময়মনসিংহে আছি, কিন্তু আমি ঢাকায় আছি। এইভাবে 4 মাস 5 মাস পরে মাঝে মাঝে বাড়িতে আসতাম, আব্বা আম্মারে দেখতাম। তো আমি আপু 2টা মেয়ের দেখাশোনা করতাম, ওগুলারে খাওয়া দাওয়া করাইতাম, গোসল করাইতাম, মানে আসলে সত্যি কথা বলতে গেলে আমি ওই বাসায় একজন কাজের মেয়ের মতোই ছিলাম আর কি। তো আমাকে বেতন দিত না, কিন্তু আমার পড়াশোনা করাইতো, এটা সত্যি কথা, আমাকে পড়াশোনা করাইতো কিন্তু বেতন দিত না। এরকম করতে করতে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই। ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে আমি তখন সেকেন্ড ইয়ারে উঠি। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরে তখনই হলো কি, মানে কালাম ভাইয়ের এক বন্ধু আছে, কালাম ভাইয়ের এক বন্ধু না বড় ভাই ওইটা আমি জানি না, ওনার নাম হচ্ছে মুজাহিদ ইসলাম। তো কালাম ভাই বলে এটা নাকি ওনার বড়, কিন্তু মুজাহিদ ইসলামকে দেখতে একেবারে কালাম ভাইয়ের থেকে ছোট মনে হয়, মানে মোটামুটি অনেকটাই ছোট। আমি যে কলেজে পড়তাম ওখানে আমি 2টা বকাটে ছেলের মানে ফাঁদে পড়ে যাই আর কি। ফাঁদে পড়ে যায় বলতে 2টা বকাটে ছেলে আমাকে খুব বিরক্ত করে, মানে খুবই বিরক্ত করে। ওই মহল্লা থেকে যখন যাই বের হই রাস্তাঘাটে খুব ঝামেলা করে, তখনই কালাম ভাই করে কি ওই মুজাহিদকে তখন ডেকে আনে আমাদের বাসায়। ডেকে আনার পরে তখন এই মুজাহিদ ভাই করে কি একদিন আমাকে নিয়ে কলেজে যাইতেছে, মানে উনি আমাকে মানে প্রোটেক্ট করবে আর কি। তো যাইতেছে ওই সময় ছেলে 2টা আমাকে আবার ওই টিটকারি করতেছে। তখন মুজাহিদ ভাই ওখানে গেছে, যাওয়ার পরে ছেলেগুলোরে কী জানি বলছে আমি জানি না, ছেলেগুলো মোটামুটি আমার আর বিরক্ত করে নাই, আমি মোটামুটি সেভ হয়ে গেলাম। তো এরপর হলো কি এই মুজাহিদ ভাই মাঝে মাঝে আমাদের বাসায় আসে এবং উনি খুবই আন্তরিক একজন মানুষ। বাসায় আসার সময় বাজার সাজার করে নিয়ে আসে এবং মানে আমাদের বাসার জন্য ফার্নিচার কিনে, এটা কিনে ওইটা কিনে, মানে মোটামুটি আমাদের বাসার জন্য উনি প্রচুর পরিমাণের মানে করে। উনি আবার এক বাপের এক ছেলে, ওনাদের আবার ঢাকাতে নিজেদের বাড়ি আছে, দেখতে শুনতে অনেকটা হ্যান্ডসাম, খুবই গুড লুকিং। তা এরকম করতে করতে এবার মুজাহিদ ভাই করলো কি, মানে আমার দুলাভাইয়ের কাছে সম্ভবত আমাকে বিয়ের প্রস্তাব দিছে, এরকম আর কি হতে পারে। তো প্রস্তাব দেওয়ার পরে আমার আপু তখন আমাকে জিজ্ঞেস করলো, মানে আমাকে বলতেছে যে সাফিয়া এমন এমন ঘটনা, মুজাহিদ তো তোরে বিয়ে করতে চায়, এখন তুই কি বলিস, করবি কি না? আমি তখন বললাম যে না রে আপু, আমি এই মুহূর্তে বিয়ে শাদী করবো না, আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করে চাকরি করব, আমি এখনও আব্বা আম্মার এই মিথ্যা বলে আমি ঢাকায় পড়ে আছি, এখনও তাদেরকে মিথ্যেই বলতেছি না, আমি এখন করবো না, বিয়ে শাদী করবো না। তো উনি আমারে বলতেছে ও কিন্তু তোর মানে বিয়ে কর মানে তোর পড়াশোনা করাবে। আমার আপু বলতেছে যে ও কিন্তু তোর পড়াশোনা করাবে, আর তোর কিন্তু অন্য কোথাও যাওয়াও লাগবে না, মানে তুই আমাদের বাড়িতেই থাকবি, আমাদের বাসায় থাকবি, এরপরে ও আমাদের বাসায় আসবে, তোর সাথে থাকবে, মানে এই কোনো সমস্যা নাই। এই কথা আমার আফুও বলতেছে এবং কালাম ভাইও বলতেছে, মানে আপুর হাজব্যান্ড কালাম ভাইও বলতেছে। তখন আমি বললাম যে দেখো আপু,
আমি লোকটারে চিনি না, জানি না, বা আব্বা আম্মা যদি কখনো শুনতে পারে যে আমি তাদেরকে না জানায় বিয়ে করে ফেলছি, আমার আব্বা আম্মার মনে অনেক কষ্ট যাবে। আমার আপু আমারে বলতেছে, আরে বোকা, তুই তো তোর আব্বা আম্মার অলরেডি মিথ্যা কথা বলতেই আসিস, তুই যে এখন ঢাকায় আসিস এটা কি তোর আব্বা আম্মা জানে? এটাও তো জানে না। তো তারা এটা জানলেও তো কষ্ট পাবে যে তুই তাদেরকে এত বড় একটা মিথ্যা কথা বলে আসছিস। একটা কাজ কর, তুই যদি কিছু না মনে করিস, আপু তোর বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি, তুই ওনার বিয়েটা করে ফেল, কারণ ছেলেটাও ভালো আছে, মানে পারিবারিক অবস্থাও ভালো, নিজেদের জায়গাটায় আছে, অনেক বড় লোক, তোর বিয়ে কর। এখন আমার কথা হচ্ছে যে না, আমি এই মুহূর্তে বিয়ে করব না। আপু আমার এই খুব বুঝাইতে আছে, কালাম ভাইও বুঝাইতে আছে, এবং ওই মুহূর্তে ওই মুজাহিদ ভাইও মানে প্রচুর আকর্ষণ আমার উপরে। উনি আমার জন্য মাঝে মাঝে গিফট নিয়ে আসে, নিয়ে আসে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষাটা দিই, আমার ইন্টারের রেজাল্টটা বের হোক, ইন্টারটা দেওয়ার পরে এরপরে না আমি যদি করাই লাগে তা ইন্টারে পরে করব। এবং ইন্টারের আগে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দিয়ে নেই। এই কথা যখন বললাম তখন আবু বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ইন্টার পরীক্ষা দে, এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে না হয় তুই করবি তো? আমি বললাম হ্যাঁ, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম যে ঠিক আছে আমি অনেকে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে বিয়ে করব। তো ধরেন আপুর সাথে আমার এইভাবে কথাবার্তা সব কিছু ঠিকঠাক হলো, এবং উনিও আমারে মানে সাপোর্ট দিল যে ফাইন ঠিক আছে। তো এরপর আমি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়েছি। ইতিমধ্যে অনেক ঘটনা আছে। মুজাহিদ ভাই আমাদের বাসায় আসতো, আমাকে দেখাশোনা করতো, আমার জন্য গিফট নিয়ে আসতো, আমাকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাইতো, জামা কাপড় কিনে দিত, এবং এই বাসার সমস্ত খরচ বরচ উনি করতো। তো এগুলো আমি দেখতাম যে লোকটাকে আসলে আমার কাছে ভালোই লাগছে সত্যি কথা বলতে। পরে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আউট হওয়ার আগেই আমার এই বোনার বোন জামাই তখন করলো কি, এই মুজাহিদের সাথে আমাকে বিয়ে করাই দিল। মানে কোনো বিয়ের অনুষ্ঠান না, ধরেন গাঢ়গট করে কোনো অনুষ্ঠান, বাইরের কোনো লোকজনরে জানানো শোনানো, মানে এরকম কোনো কিছুই না। শুধুমাত্র ঘরের মধ্যে আসছে, মুজাহিদ ভাইয়ের হচ্ছে দুঃসম্পর্কের এক দুলাভাই হয়, উনি আসছে, আর 2টা মেয়ে আসছে, এবং এখানে আমাদের বিয়ে হয়ে গেল। তো কাবিনও হলো, উনি কাবিন দিচ্ছে আপনার 8 লাখ টাকা, মানে এই সময় 8 লাখ টাকা, আর বর্তমান সময় প্রায় 50 লাখের মানে সমান হবে আর কি। তো 8 লক্ষ টাকা কাবিনে তখন এই মুজাহিদ ভাইয়ের সাথে আমার তখন বিবাহ সম্পন্ন হলো। 8 লাখ টাকা কাবিন, আমার তো অনেক ভালো লাগছে যে মোটামুটি কাবিনটা অনেক ভালো একটা কাবিন হয়েছে। যে যেহেতু আমার আব্বা আম্মা জানে না, তারা যদি কখনো জানতে পারে যে কাবিনটা অনেক বেশি হয়েছে, আমার আব্বা আম্মা মোটামুটি কিছুটা হলেও তাদের টেনশনটা দূর হবে। তো যাই হোক, এরকম করেই তখন উনি আমাদের বাসায় আসতেছে, আমি ওনার সাথে থাকতেছি। এমন করতে করতে আমি দেখতাম কি জানেন, এই মুজাহিদ ভাই করতো কি, মানে এই বাসার সমস্ত খরচ উনি করতো। এই বাসায় বাজার সাজার থেকে শুরু করে যত যা লাগতেছে সব কিছুই উনি করতেছে। শুধু তাই নয়, উনি এই বাসায় মানে ঘর ভাড়াটাও দিচ্ছে, মানে যে একটা বাসা ভাড়া আছে না মাসে, ওই মাসে বাসা ভাড়াটাও উনি দিতেছে, মানে মুজাহিদ ভাই মানে মুজাহিদ দিতেছে। তো যেহেতু উনি আমার হাজব্যান্ড, উনি আমাকে বিয়ে করছে, তো আমার তো ওনার সাথে সারা জীবন থাকতে হবে। তখন আমার নিজের মাথার মধ্যে একটা জিনিস আসছে, জিনিসটা কি, মানে মনে হলো যে উনি সব বাজার সাজার করতেছে, এই বাসায় সব কিছু উনিই করে, এবং আমি ওই বাসায় একটা কাজের মেয়ের মতো সারাদিন কাজ করি। ওনার 2 মেয়ের দেখাশোনা, পরে আবার ওনার একটা ছেলে হয়, তা 2 মেয়ের দেখাশোনা করি, ছেলের দেখাশোনা করি, বাসায় যত কাজ আছে আমি কাজের মেয়ের মতো আয়া বুয়ার মতো কাজ করি, আর আমার হাজব্যান্ড বাসা ভাড়া দেয়, এদের বাজার সাজার করে দেয়। মানে ওই সময়তে কালাম ভাইয়ের 1 পয়সাও খরচ নাই, মানে কালাম ভাইয়ের টোটালি 1 পয়সাও খরচ নাই, মানে সমস্ত খরচ বরচ ওই সময় মুজাহিদে করতো। তা আমার ভিতর তখন মনে হলো যে না, আমি এই বাসায় আর থাকবো না। এখন আমি যদি এই বাসায় না থাকি, তাহলে তো ধরেন ওর আর খরচ বরচ দেওয়া লাগলো না, এই বাসায়ও আসবেও না, আসলেই তো খরচ করা লাগে, আসবে না, বাসা ভাড়া দিবে না, আমরা অন্য একটা বাসা নিয়ে আমি রিল্যাক্সে থাকবো। কেন আমি এই বাসায় আয়ার মতো কাজ করব, আর আমার স্বামী এই সংসার চালাবে। তখন আমি করলাম কি, এক রাতে মুজাহিদকে তখন বললাম যে শোনো, এমন এমন ঘটনা, আমি এই বাসায় থাকতে চাই না, আমরা এই বাসায় থাকতেছি, তুমি মাস শেষে ঘর ভাড়া দাও, ঘরের বাজার করো, সবই তো তুমি করো, আর আমিও এই বাসায় আয়ার মতো কাজ করি। আমি যদি একটা টিউশনিও করি তা আমি ভালো টাকা পাবো, এটা টিউশনিও করলে আমি অনেক ভালো টাকা পাবো। তুমি একটা কাজ করো, আমি এই বাসা থেকে চলে যাব, তুমি আমার জন্য আরেকটা বাসা মানে বাসা ভাড়া করো। তো এইটা আমি ওরে বলছি, আমার কাছে যেটা মনে হয় আর কি, ও মনে হয় এই কথাটা আমার বোনের কাছে বলে দিছে, মানে রাহেলা আফার কাছে বলে দিছে। তো বলছে কি বলে না এটা আমি জানি না, তবে রাহেলা আপার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মনে হয় বলে দিছে। রাহেলা আপা যখন আমার সাথে কথা বলে, উনি একটু রাগ নিয়ে কথা বলে, মানে একটু অভিমান করে কথা বলে, খুব ভালো করে কথা বলে না, মানে কেমন জানি একটা অন্য রকম একটা মুড মেশা নিয়ে আমার সাথে কথা বলে। তো ওনার ওই কথার ধরন পরন দেখে যেটা বোঝা গেল যে না, হ্যাঁ অবশ্যই মুজাহিদ বলে দিছে ওনার কাছে, মুজাহিদ ওনার কাছে বলে দিছে, এই জন্যই উনি এরকমটা করতেছে আমার সাথে। মানে খুবই এক কথায় বলতে গেলে খুবই খারাপ ব্যবহার করতেছে।
খুবই রাফ ব্যবহার করতেছে এবং মানে এক কথায় বলতে গেলে উনি আমাকে আর দেখতেই পারে না। আগে যে আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, আমার সাথে কথাবার্তা বলতো বা একটা অন্যরকম ভাই বোনের একটা অন্যরকম সম্পর্ক ছিল, বাট এইটা এখন আর আমি ওনার মাঝে দেখি না। উনি এখন যে আমার সাথে কথা বলে উনি খুবই রাগ নিয়ে, মানে আমার উপর খুব রেগে আছে, এমন রাগান্বিত একটা ভাব নিয়ে তারপর উনি আমার সাথে কথা বলে। তো ঠিক আছে, বললে বলুক, এতে আমার কি, আমার তো কিছু যায় আসে না। আমার স্বামী তো এখানে সব কিছু চালাইতে আছে, তো আমি ওনার কথাই শুনবো। পরে এরকম করে মুজাহিদকে বলার পরে মুজাহিদ তখন একটা আলাদা বাসা ভাড়া করলো, আলাদা একটা বাসা ভাড়া করলো এবং আলাদা একটা বাসা ভাড়া করার পরে আমি তখন সেই বাসায় উঠলাম। সে বাসায় আমরা চলে গেছি আমাদের সব কিছু নিয়ে। তো এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতেছে। ওই সময় তো আপনার মোবাইল ফোন নাই, ঘরের মধ্যে টিভি ছিল, সাদা কালো টিভি, আমি টিভি দেখতাম। পরে এরকম করে সময় কাটাইতে আমার কাছে একটা বিষয় কেমন যেন একটু সন্দেহ লাগতো কি জানেন, মানে ও আমার কাছে মনে হইতো যে মানে মুজাহিদ আমার কাছে মনে হইতো যে অন্য কোনো মেয়েদের কাছে যায়, মানে অন্য কোনো নারীর সাথে ওর মনে হয় একটা সম্পর্ক আছে। এইরকম একটা বিষয় আমার কাছে তখন ওর একটু ডাউট লাগতে শুরু হয় যে ওর সম্ভবত অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। এরকম সন্দেহ, এখন আমি এই কথাগুলো বলবো কারকে? আমি তো ওর বাবা মাকেও চিনি না, ওর বাড়িঘরেও চিনি না, তো কোনো কিছুই জানি না। এরকম করতে করতে এক রাত হলো কি আমি শিওর যে ও অন্য কোনো মেয়ের কাছ থেকে আসছে। মানে আমার এরকম মনে হইতেছে, কেন মনে হয় সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি ওর মানে শার্টের কলারের ভিতরে মেয়েদের চুল পাইছি, মানে একটা মেয়ের চুল পাইছি। তো ও আমারে বলতেছে যে আমি বাইকে করে আসতেছি, একটা মেয়ে বিপদে পড়ছে, আমি তারা নামাই দিছি, মেয়ের মাথার চুলগুলো খোলা ছিল, মনে হয় ওখান থেকে একটা চুল আমার মানে এরকম কাঁধের মধ্যে লেগে আছে। তাই আমার কথা হচ্ছে মেয়ের সাথে যদি দস্তাদস্তি না করে তাহলে মেয়ের মাথার চুল তো তার মাথায় আসার কথা না, এটা তো কোনোভাবেই না। অবশ্যই চুলটা কোনো না কোনোভাবে ও মেয়ের সাথে কোনো সম্পর্ক করছে বা কিছু একটা করছে, ওইখান থেকে সম্ভবত চুলটা ওর শরীরে চলে আসছে। মানে এই চুলের বিষয় নিয়ে ধর আমাদের মাঝে এই ঝগড়া শুরু আর কি, ঝামেলা শুরু যে না ও অবশ্যই আমাকে ঠকাইতেছে, অন্য কোনো মেয়ের কাছে যাইতেছে। আমি ওকে তখন ডাউট করতে শুরু করি। তখন আমি অনার্স 2nd ইয়ারে পড়ি, মানে আমি কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই কোনো বেবি নেই। ওই সময় কিন্তু আমি বেবি কনসেপ্ট করে ফেলি, ওই টাইমটাতে আমি বেবি কনসেপ্ট করে ফেলি, আমার পেটে বাচ্চা চলে আসে। যে সময় ওর সাথে আমার মানে ঝামেলাটা বা ঝগড়াটা লেগে গেছে। তো এই করতে করতে আমি কিন্তু আমার আব্বা আম্মাকেও মোটামুটি জানাই দিছি যে আমি বিয়ে করে ফেলছি। আমার আব্বা আম্মাকেও কিন্তু ইতিমধ্যে আমি জানাইছি এবং আব্বা আম্মাও তারা ওই বিষয়টা ওভাবেই নিছে যে কী আর করবো, যেহেতু আমি বলছি যে কালাম ভাইয়া তারপরে হচ্ছে রাহেলা আপু তারা দেখিয়ে বিয়ে দিছে, ছেলে ভালো আছে। আবার এর মাঝে আমার আব্বা আম্মা আসছে এবং আসার পরে তারাও হচ্ছে আমার মানে মুজাহিদের সাথে কথা বলছে। আমার আব্বা ছোটো ভাই ওরা সবাই বলতেছে ও ভালো। তো সবাই যেহেতু ভালোভাবে সাপোর্ট দিল, আমিও ভাবলাম যে ভালোই, তো আমার সাথে যেহেতু ভালো আছে তাহলে ভালোই, আলহামদুলিল্লাহ। এই ঘটনার পরে হলো কি ভাই, যে আমার মনে পুরো ডাউট লেগে গেছে যে ও কারো না কোনো মেয়ের কাছে গেছে, ওর কাঁধের উপরে চুল কেউ থেকে আসবে, কোনো মেয়ের সাথেও সম্পর্ক আছে। আমি ওকে তখন ডাউট করতে শুরু করলাম, মানে সন্দেহ করতে শুরু করলাম। এবার সন্দেহ করে আমি আস্তে আস্তে করে ওকে পাহারা দিতে শুরু করি, ও কই যায় কী করে। এমন করতে করতে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ওই ইউনিভার্সিটির আরেকটা ছেলে, ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে আর কি, মানে আমাদের মানে ওর ফ্রেন্ডের মতো, ওর বাড়িও ময়মনসিংহে। তো ওরে আমি তখন বিষয়টা জানাইলাম। এই পর্যন্ত কিন্তু আমি বাইরের কোনো লোককে জানাই নি, মানে বাইরে আমার যত বন্ধুবান্ধব আছে, যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি অনেক তো ফ্রেন্ড আছে, কাউরেই কিন্তু বিষয়টা আমি এতদিন পর্যন্ত জানাইনি। ওই দিনে আমি আমার ফ্রেন্ডেরে জানাইলাম বিষয়টা যে দেখ এমন এমন ঘটনা। ও তো শুনে বলতেছে আরে তুই কি বোকা, তুই কি পাগল, এটা তুই কী করলি, তাই ছেলে সম্বন্ধে জানবি না? তখন আমি বললাম যে ও বললো অমুক জায়গায় নাকি ওর ব্যবসা আছে, মানে ওর হচ্ছে লাইট হাউস আছে আর কি, বিশাল লাইটিংয়ের দোকান, মানে আপনার লাইট বিক্রি করে, ওদের নিজেদের ব্যবসা এটা, এবং এটা পুরোটা ফ্লোরে ওরা করে, কোটি টাকার ব্যবসা সোজা কথা যেটা। পরে আমার বলে ছেলের নাম কি, আমি বললাম যে ছেলের নাম হচ্ছে মুজাহিদ ইসলাম। পরে বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে খবর নিব। আমার ওই বন্ধু তখন খবর নিছে। আমার 3 দিন পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমার বলতেছে যে আরে সাফিয়া তুই আমার যে লোকের ঠিকানা দিলি, আমি তো খোঁজ খবর নিছি, যেভাবেই হোক খোঁজ খবর নিছি, কিন্তু আমার তো মনে হয় লোক এটা না, ওর নাম মনে অন্য কিছু, তোর কাছে মনে হয় লুকাইছে। আমি বললাম ওর কাছে আমার ফটো আছে, ওর আমি ফটো পর্যন্ত দেখাইলাম, আমার মানে ওয়ালেটে হচ্ছে ফটো ছিল, ফটো বের করে দেখাইছি যে হ্যাঁ, বলে এই লোকটাই তো, কিন্তু উনি তো মেরিট। আমারে বলে, আমি বললাম মেরিট কি বলিস তুই? বলে হ্যাঁ, ওনার বাচ্চাও আছে, ওনার বড় ছেলে ক্লাস 7-এ পড়ে। মানে বুঝতে পারেন আপনি, ওর বড় ছেলে ক্লাস 7-এ পড়ে। আমি তখন বললাম যে দেখ তুই মনে হয় ভুল ইনফরমেশন নিছিস, তোর ইনফরমেশন মনে হয় ভুল আছে। বলে তুই যে লাইট হাউসের কথা বললি, ওই লাইট হাউস ওনার বাবার, ওনারা 4 ভাই। আমি বললাম হ্যাঁ, উনি সবার বড়। আমি বললাম হ্যাঁ। বলে তারা ওই বিল্ডিংয়ে থাকে, যে বিল্ডিংয়ে তার লাইট হাউসটা, ওই বিল্ডিংয়ে তারা থাকে এবং ওই বিল্ডিংটা তাদের নিজেদের বিল্ডিং।
আমি বললাম আমি তো জানতাম যে তাদের বিল্ডিং অন্য একটা জায়গা, তো অন্য একটা ঠিকানা দিছে। বলে না, ওইটাই তাদের বিল্ডিং, আর এই লোকটার বউ আছে, বাচ্চা আছে, ওই বিল্ডিংয়েই থাকে। তো পরে আমি বললাম তুই এগুলো কীভাবে জানলি? ও বলে ওই দোকানেই কাজ করে, আরেকটা ছেলে আছে, ওর মাধ্যমে আমি ইনফরমেশনগুলো নিছি, ওই ছেলেটা আমার পরিচিত। তখন আমার বিশ্বাস হতেছিল না, যে তখন আমি মানে বাচ্চাটা আমার প্রসব হবে এমন এমন অবস্থা, মানে আমি তখন বেবি কনসেপ্ট, মানে বেবি আসবে দুনিয়াতে, এই একটা অবস্থা। তখন আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিলাম। আমি আর আমার ওই ফ্রেন্ডের সাথে কথা বললাম না। আমার কথা হচ্ছে আগে বাবুটা দুনিয়াতে আসুক, কারণ আমি যদি এখন এই টেনশনটা নেই তাহলে আমি আরও বিপদে পড়ে যাব। আগে বাচ্চাটা হোক এবং এরপরে। এই করতে করতে আমার ঘরে একটা মেয়ে হয়েছে, একটা মেয়ে বাবু হইল। এবং মেয়ে বাবুটা হওয়ার পরে আমার ভাই, তখন আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সারাক্ষণই শুধু এটা টেনশন করি যে আমাকে ও ঠকাইলো, আমার সাথে বেইমানি করলো, আমার সাথে চিটিং করলো, আমার এখন কি হবে, আমি কোথায় যাব, কার দুয়ারে যাব, কি করব, মানে কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি এখন মানে কার কাছে গিয়ে কি করব। মানে নিজের তো সবই শেষ হয়ে গেল, আমার তো আর কিছুই রইল না, আমি তো সবই হারাইলাম, সবই তো আমি হারাই ফেলছি। তো ওই পর্যায়ে এসে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, যা হবার তা হয়েছে, আমাকে ভেঙে পড়লে হবে না। আমাকে আমার ফ্রেন্ড যেটা বলছে এটা কতটুকু সত্য, আমাকে তার খবর নিতে হবে। এবার আমি মানে ও কিন্তু আবার বাচ্চা নিতে চাই নাই, মানে বাচ্চা নেওয়ার জন্য কিন্তু ওর প্রচুর বিরোধিতা ছিল, বেবি নেবে না, ও বাচ্চা নেবে না, মানে একরকম আমি জোর করে বাচ্চাটা নিছি, মানে পুরো জোরপূর্বক বাচ্চা নিছি। এবার বাচ্চা নেওয়ার পরে আমি তখন গোপনে গোপনে এটা যাচাই করতে শুরু করি, এবং যাচাই করতে করতে একটা পর্যায়ে আমি তখন ডিটেলসে যাই না ফেলি যে আসলেই ঠিক ওর বউ আছে, বাচ্চা আছে, এবং ও মানে সব কিছু ওর ওই রকম। এবার আমি আমাদের ফ্যামিলির একজন লোকের মাধ্যমে, মানে আমাদের পারিবারিক একটা লোকের মাধ্যমে জানতে পারি রাহেলা আপা এবং কামাল ভাই তারা জেনে শুনে এই কাজটা করছে, মানে তারা জেনে শুনে আমাকে এরকম একটা লোকের কাছে বিয়ে দিয়ে দিছে। তো এক রাতে হলো কি, আমি ওরা ডাইরেক্ট বলছি, মুজাহিদ রে, তোমার কি আগে কোনো বিয়ে হয়েছে, তোমার বাচ্চা আছে, এগুলো বলাতে ধরেন মানে এই থেকেও আর আমার কাছে আসে না। এক রাতে ঝগড়া হলো, ঝগড়ার পরও আর আমার কাছে আসে না, এবং মানে টোটালিও আসে না। ওই সময় তো আমার বাচ্চাটা মানে মানে বড় হইতেছে, দুধ খায়। তা আমি তো ধরেন ওরে নিয়ে আর কোথাও যাইতে পারি না, মানে কোথাও যাওয়া তো আমার সম্ভব হয় না, আমি দৌড়াদৌড়িও করতে পারি না, ঘরের মধ্যেই আছি। এইভাবে প্রায় আপনার 2 মাসও আসে নাই, মানে 2 মাস তো, তখন তো কোনো মোবাইল ফোন টোন নাই, আমি ওর খবর নিতে পারতাম না। 2 মাস অতিবাহিত হয়ে গেল, এবং 2 মাস যখন পার হয়ে গেছে, মানে 2 মাস পেরিয়ে যাওয়ার পরে একে তো ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা ভাড়ার জন্য মানে বাসা থেকে বের করে দেওয়ার মতো অবস্থা, ঘর ভাড়া দিতে হবে, মানে মানে খুব মানে কঠিন একটা অবস্থার মধ্যে তখন পড়ে যাই। তো তখন আমি করলাম কি, যে আমার যে বিয়ের কাবিনটা আছে, আমার বিষয় হচ্ছে আমি কাবিন দেওয়া করবো, তার নামে মামলা করব, এবং মামলা করে আমি যে কাবিনের টাকা পাবো, অলরেডি কাবিনের টাকাটা পাইলে তো আমি সন্তানটারে মানুষ করতে পারবো, বা আমি কাবিনের টাকাটা নিয়ে আমি গ্রামে চলে যাব। তা আমি তখন মানে তার দোকানে গেছি। আবার এরই মাঝে প্রচুর ঝামেলা হয়েছে, কিন্তু ঝামেলাগুলো হয়তো আমি আপনাকে বলি নাই। আমি ওর দোকানে গেছি, ওর আব্বার সাথে কথা বলছে, ওর আব্বারে বলছে, ওর আব্বা আবার আমারে মারছে, ওর ছোটো ভাইরা আমারে মারছে, তারা আমার বাচ্চা সহ আমার ধাক্কে দোকান থেকে বের করে দিছে। আমি তাদেরকে মামলা টামলা করার হুমকি দিছে, তারা বলে যা তুই মামলা করবি, তুই মামলা কর। এবার যখন আমি মামলা করার জন্য লয়ারের সাথে কথাবার্তা বললাম বা সব কিছু বললাম, লয়ারের হাতে যখন কাবিনের ব্যাপারটা দিছি, লয়ার করলো কি, কাবিনের ব্যাপারটা হাতে নিয়েই বলতেছে এটা তো ফেক, হাতে নিয়ে বলতেছে কি বলেন এটা ফেক, আমি বিয়ে করছি আজকে 4 বছর মতো হয়ে গেল, আপনি বলতেছেন এটা ফেক। উনি বলে হ্যাঁ এটা তো ফেক, এটা তো রিয়েল না। তো তখন উনি বলে এটা আমার বালামের সাথে মিলাই দেখতে হবে, আপনি আমাকে 1 দিন সময় দেন। তো 1 দিনের ভিতরে উনি তখন এটা বালামের সাথে মিলাইলো, মানে বালামের সাথে মিলিয়ে দেখতেছে যেটা ভুয়া কাবিননামা। তো এখানে একটা বিষয় তখন আমার স্পষ্ট মনে আছে, আমি কিন্তু ভুলে যাই নাই। আমার যেদিন বিয়ে হয় ওই কাজীটা কিন্তু কালামবাই নিয়ে আসছিল, ওই কিন্তু যায় নাই, মুজাহিদ কিন্তু যায় নাই, মুজাহিদ ঘরেই ছিল, কালামবাই গেছে, কালামবাই গিয়ে তখন এই কাজী নিয়ে আসছে, এবং ওই কাজীটাও কালামবাইয়ের পরিচিত। তো পরে আমি করলাম কি, যে কাজী আমাকে বিয়ে পড়াইছে ওর কাজী অফিস কিন্তু তখনও ছিল, ওই সময় পর্যন্ত ছিল। আমি সেই কাজী অফিসে গেছি, কাজী অফিসে যে আমি বলছি যে আপনি আমার বিয়ে করাইছেন এমনি এমনি, উনি বলে আমি তোমার বিয়ে পড়াই নাই। আমি বললাম দেখেন এই ভুয়া পেপারটা আপনি আমাকে দিচ্ছেন। উনি বলে না এই পেপার আমি দিই না, এটা আমার পেপার না। এইভাবে ওনার মানে আমি খুব বিরক্ত করতাম, ওনার কাছে যাইতাম যে আপনি বিয়ে পড়াইছেন। পরে 3 দিন পরে উনি আমাকে বলে দেয় দেখো তুমি যদি মামলা মোকদ্দমা করতে পারো সমস্যা নাই, কিন্তু তুমি কিছু করতে পারবা না, তুমি মামলা করে কোনো লাভ নাই। তোমার সাথে যা হয়েছে এই সবই তোমার বোন আর বোন জামাই ঘটাইছে। তোমার বোন রাহেলা এবং তোমার বোন জামাই কালাম, তারা দুজনেই পরিকল্পিতভাবে ওই লোকের কাছে তোমার বিয়ে দিছে তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য। আমি মিথ্যা কথা বলবো না, আমারও কিছু টাকা পয়সা দিছে, টাকা পয়সা দেওয়াতে আমি ভুয়া কাবিন করছি। এটা এখন যদি তুমি মামলা করো তাই এটার কোনো প্রমাণ নাই, তুমি কিছুই করতে পারবে না, তবে আমি তোমাকে সত্যিটা জানাই দিলাম।
তুমি শুধু শুধু আমার অফিসের সামনে আসো, চিল্লাফিল্লা করো, আমার কাজের ক্ষতি করো, আমার ব্যবসার ক্ষতি করো, আমি কি করব? যার জন্য বাধ্য হয়ে আমি তোমাকে বিষয়টা জানাইলাম যে দেখো, এটা তোমার বোন জামাই আর তোমার বোন মিলা করছে, এখানে আমার কোনো হাত নাই, আমারে সামান্য কিছু টাকা দিছে, আমি এটা করে দিছি। তখন আমি বললাম যে আমার জীবনটারে এইভাবে নষ্ট করে দিল আমার বোন আর বোন জামাই। এবার আমি বারবার ওর বাসায় যাইতাম, মানে বাচ্চা নিয়ে যাইতাম, যে আমার বাচ্চার এখন কী হবে, আমি বাচ্চার কী পরিচয় দিব। আমার মানে শুধু আমার আব্বা আম্মা দুজনেই জানে যে আমার বিয়ে হয়েছে, এছাড়া অন্য কেউ জানে না, মানে গ্রামের কোনো মানুষই জানে না যে বিয়ে হয়েছে আমার। এখন বাচ্চার পরিচয় আমি কী দিব, মানে বাচ্চার বাবার পরিচয় কী দেবো? ও তো নাই, ও তো পালায়ে গেছে, ওরে আর আমি খুঁজেও পাই না, কই যে চলে গেছে, ওর কোনো সন্ধানই নেই, মানে ও আর নাই, ও টোটালি নাই। তাই আমি বাচ্চার পরিচয়টা কী দিব রে ভাই? বাচ্চা তো আমার একটা পরিচয় দেওয়া লাগবে। তো এবার আমি করলাম কি, মানে যখন আমি আর রাহেলারে আর আপনার কালাম ভাইরে পাইলাম না, তারা বাসায় গেলে আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, সেই মুহূর্তে আমি তখন গ্রামে গেছি বাচ্চা নিয়ে। গ্রামে নিয়ে বাচ্চা যাওয়ার পরে তো ভাই পুরো গ্রামে তখন রটে গেছে। ওই সময় পড়াশোনাও বন্ধ, গ্রামের সবাই বলতেছে আমি অবৈধ বাচ্চা নিয়ে আসছি, আমি গ্রামে অবৈধ বাচ্চা নিয়ে আসছি, আমি অবৈধ বাচ্চা নিয়ে আসছি, মানে সবাই তখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। মানে আমি তো ওরকম করে বাচ্চার কোনো বাবার প্রমাণ দিতে পারি না, যেটা অমুকের বাচ্চা, ওরকম কোনো প্রমাণ তো আমি দিতে পারতেছি না, যার কারণে সবাই দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। আমি অবৈধ বাচ্চা নিয়ে আসছি, মানে একই কথা, সবাই মুখে মুখে একটা কথাই বলে যে আমি অবৈধ বাচ্চা নিয়ে আসছি, এটা আমার অবৈধ বাচ্চা। পরে একটা পর্যায়ে এরকম হতে হতে আমি তখন আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে আমি তখন বিষয়টা জানাইলাম। ও চেয়ারম্যানের সাথে আমার সম্পর্কটা আগ থেকে অনেক ভালো ছিল, মাঝে মাঝে গ্রামে গেলে ওনার কাছে যাইতাম। আবার আমি ওনার মেয়েরে প্রাইভেট পড়াইছিলাম স্কুলে যখন পড়তাম তখন। তো ওনার মেয়ের মাধ্যমে ওনার মেয়ে তখন চেয়ারম্যানকে বলে দেন, তো চেয়ারম্যান তখন আমার সবগুলো কথাবার্তা শুনে তখন ওই রাহেলার বাবারে তখন চেয়ারম্যান ডাকে 3 দিনের সময় দেয়, যে 3 দিন সময় দিলাম, আপনার মেয়ে আর মেয়ের জামাইরা হাজির করবেন, মেয়ে আর মেয়ের জামাইরা হাজির করবেন, ঘটনা কিভাবে ঘটছে এটা বিস্তারিত আমরা শুনবো। যদি আপনি হাজির না করেন তাহলে আপনার সমস্যা হবে। আমি মেয়ের নিয়ে থানায় যাব এবং থানায় গিয়ে আপনাদের সবার নামে মামলা করব, আপনাদের সবার নামে মামলা করব, এই ঘটনার সাথে আপনারা সবাই জড়িত, আপনিও জড়িত। তো এই রাহেলা আপুর বাবা বলতেছে যে না, আমি তো জড়িত না, এসব আমি কিছুই জানি না, এবং আমি আসলে সত্যি কথা বলতে এইসবের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি এগুলো কিছুই জানি না, এটা আমাকে ফাঁসানো হয়েছে বা এটা আমার কিছুই না। পরে চেয়ারম্যান বলতেছে কয়েকদিনের সময় দিলাম, এই কয়েকদিনের ভিতরে যদি আপনারা না আসেন বা কিছু না করেন, আমরা কিন্তু এমন মানে মেয়ে কিনে আমি আইনের আশ্রয়ে যাব, আদালতকে জানাবো। এবং ওই পর্যায়ে আসার পরে তখন তিনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েরে খবর দিব। পরে তিনি ঢাকায় যায়, ঢাকায় গিয়ে কেমনে প্রায় 15 দিন পরে তখন দরবারে ডেট হয়। 15 দিন পরে আমাদের উঠানের মধ্যে তখন বিশাল করে দরবার বসে, আবার গ্রামের 8-10 জন বাইরের লোকজন যারা আছে সবাই তখন দরবারে উপস্থিত হয়, এবং সেই দরবারে তখন আমাকে জিজ্ঞেস করে, আমি তখন সব সত্যি কথা বলি। ওখানে তো আর মুজাহিদ নেই, মুজাহিদদের কই পালায় গেছে, আমি মানে গোপনে খবর পাইছি যে মুজাহিদের বাবা মুজাহিদকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, ও দেশের বাইরে চলে গেছে। তো ও কিন্তু আর নাই। পরে দরবারে হাজির হইল রাহেলা আপা এবং কামাল ভাই, তারা হাজির হয়েছে। হাজির হওয়ার পরে তখন মানে তারা বলতেছে যে না, আমার এই মুজাহিদের সাথে প্রেম ছিল, মুজাহিদকে আমি ভালোবাসছি, আমি প্রেম করে মুজাহিদের বিয়ে করছি। মানে কিভাবে মানুষ চেঞ্জ হয় দেখেন। আমার বোন আর বোন জামাই বলতেছে যে আমি নাকি বলতেছি আমি বিষ খাবো, আমি মরে যাবো, আমি যদি মুজাহিদের কাছে তোমরা আমার বিয়ে না দাও আমি আত্মহত্যা করবো, আমি নিজের জীবন নিজে দিয়ে দিব, এরকম করে নাকি আমি বলতেছিলাম যে আমার মুজাহিদের কাছে বিয়ে দাও, নাহলে আমি আত্মহত্যা করবো। তারা এরকমভাবে মানে গ্রামবাসীরা বলতেছে যে আত্মহত্যা করতে চাইছে। আমি মনে মনে হাসতেছি, হায় রে, মানুষ কতটা খারাপ হতে পারে। আমি তো কোনোদিনও আত্মহত্যা তো দূরের কথা, আমি মুজাহিদের বিষয়ে তাদের সাথে কথাই বলি না, আমি তো চিন্তামই না। তারা যে কিভাবে আমার মুজাহিদের কাছে বিয়ে দিছে তা একমাত্র উপরে আর আল্লাহ ছাড়া আর কাউকে আমি বুঝাইতে পারবো না। তারা জোর করে, মানে সম্পূর্ণ জোর করেই মুজাহিদের কাছে আমাকে বিয়ে দিছে, জোরপূর্বক। এই বিয়ে আমি কখনোই করতে চাই নাই। যাই হোক, এরপর আমি তখন ডিরেক্টলি বললাম যে না আমার সাথে এরকম হয়েছে। তো চেয়ারম্যানটা আমার পক্ষে ছিল, চেয়ারম্যান পক্ষে থাকার কারণে আমি দরবারটা পাইছি। চেয়ারম্যান তখন ওইখানে দাঁড়ায় বলতেছে যে মেয়েটারে যে তোমরা এখান থেকে ঢাকায় নিয়ে গেলা বা এই করলা সেই করলা, এই মেয়েটা গ্রামে পড়াশোনা করছে, মেয়েটার আমরা ভালো করেই চিনি, আর মেয়েটাকে তুমি আর তোমার স্বামী মেয়েটাকে চিনানো লাগবে না। এখন মেয়েটার ভবিষ্যৎ কী হবে? এই যে সন্তানটা কোলে নিয়ে আছে, এর তো কোনো বাবা নাই। হিসাব করতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আইন অনুযায়ী তো সন্তানটা তো অবৈধ, এটা তো আর বৈধ সন্তান না। কারণ যে লোকে বিয়ে করছে সে ভুয়া কাবিনে বিয়ে করছে, কাবিনের ব্যাপারই ছিল ভুয়া, সুতরাং এই বিয়েই তো ভুয়া, আর বিয়ে ভুয়া হওয়া মানে সন্তান অবৈধ। এখন এই মেয়েটা একটা শিক্ষিত মেয়ে, আমাদের গ্রামের সুন্দরী শিক্ষিত একটা মেয়ে, এই মেয়ের জীবনটা এইভাবে তো নষ্ট হতে পারে না। এইভাবে আমরা মেয়ের জীবন নষ্ট হতে দিব না, এর সমাধান কী হবে?
সেখানে চেয়ারম্যানের সাথে থাকা একটা লোক, মানে উনি দাঁড়াইয়া বলতেছে, একটা কাজ করেন চেয়ারম্যান সাহেব, যেহেতু এই ঘটনা রাহেলা এবং রাহেলার স্বামী কামাল ঘটাইছে, তাহলে আইনত এখন কামাল এই ইয়েরে বিয়ে করবে, আপনার সাফিয়ারে বিয়ে করবে। ডিরেক্টলি বলতেছে, রাহেলা যেহেতু এই কাজ করছে, তাহলে রাহেলা সতীনের সংসার করবে, তারা তো আর আপন বোন না, সমস্যা নাই। একটা কাজ করেন, কামাল যাতে সাফিয়ারে বিয়ে করে, আপনার কামালের সাথে সাফিয়ার বিয়ে করাই দেন, তাহলে সাফিয়ার দায়িত্ব কামাল নিবে এবং বাচ্চার দায়িত্ব কামাল নিবে। কথা সোজা। গ্রামের সবাই তখন এক বাক্যে রাজি হয়ে গেল যে হ্যাঁ, এই প্রস্তাবে আমরাও সবাই রাজি এবং এটা উচিত বিচার হয়েছে, এটাই করা উচিত, কামালে রাহেলাকে মানে সাফিয়ারে বিয়ে করা লাগবে। সেই জায়গার ভিতরেই তখন আপনার মানে কাজী নিয়ে আসলো। মানে রাহেলা তো রাজি হচ্ছেই না, মানে আমার বড় বোন মানে চাস্তো বোন রাজি না, দুঃসম্পর্কের চাস্তো বোন আর কি, সে রাজি না, সে কখনোই এটা মেনে নেবে না। তার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, এই সময় এসে কেন এটা, সে রাজি না। কিন্তু গ্রামের সবাই বলতেছে যে না, আপনি রাজি না হলে হবে না, আপনি লোভে পড়ে ওর জীবন নষ্ট করছেন, তাহলে আপনি এটা করবেন না কেন। সেই রাত্র আনুমানিক 11:30 কি 12টার দিকে তখন আমার বিয়ে হলো। কামাল ভাইয়ের সাথে আমার বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে আমি তখন বাসর হলো না, উনি তখন চলে গেছে এবং এর পরের দিন আমাদের বাসর হইলো। তো এর পরের দিন কামাল ভাই কিন্তু সব মেনে নিচ্ছে, যা হবার তো হয়ে গেছে, উনি আমার সাথে মেনেই কিন্তু আমার সাথে বাসর করে গেছে এবং আমাদের বাসরও হলো। তো আমি তখন গ্রামে থাকতাম আমার ছেলে নিয়ে, আর রাহেলা আপু আর ওনার বাচ্চা কাচ্চা তখন ঢাকায় থাকতো। তো আমারে খরচ দিতে হবে, চেয়ারম্যানে মানে মাসিক আমার একটা খরচ দেওয়া লাগবে, সেটা বলে দিছে। তো উনি আমারে খরচ দিত। এভাবে প্রায় 6 মাসের মতো কেটে গেছে। 6-6.5 মাস কাটার পরে তখন হলো কি, উনি আমারে বলতেছে উনি বিদেশ যাবে, মানে এই কামাল ভাই বলতেছে বিদেশ যাবে, তারে কিছু টাকা দেওয়ার জন্য। মানে আমার কিছু টাকা দিয়ে আমি বিদেশ যাব। তখন আমি বললাম যে আমাদের বাড়িতে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি আপনার কোত্থেকে টাকা দিব। তা বলে কিছু টাকা দাও, কিছু টাকা দিলে আমার উপকার হয়, আমি বিদেশ যাব। পরে আমার নানু বাড়ি থেকে আমার মা কিছু টাকা ঋণ করে, আর আমি কিছু লোন উঠাই, মানে গ্রামে থেকে লোন উঠাইয়া তারপর আমি ওনারা টাকাটা দিই। টাকা দেওয়ার পর আমি তখন বিদেশে যাই। তো বিদেশ যাওয়ার পরে এতে আবার বিদেশ যেতে অনেকটা সময় লাগে। উনি আবার আমার সাথে খুব ভালো, আমার বাড়িতে আসতো, ঘরে আসতো, আমার আব্বা আম্মার সাথে কথা বলতো, খুবই ভালো, মানে এতটাই ভালো যা বলার মতো না। কিন্তু এই মানুষটা বিদেশ যাওয়ার পরে আমার একটা চিঠিও দেয় না, মানে আমাকে একটা চিঠিও লেখে না, আমার কোনো খবরও নেয় না, আমি কেমনে চলি না চলি মানে কোনো খোঁজ খবর নেই। উনি শুধু রাহেলার সাথে কথা বলে, রাহেলার সন্তানদেরকে মানুষ করতেছে, তাদেরকে টাকা পয়সা দিতেছে, তাদের জন্য ড্রাফ পাঠাইতেছে, তাদের সাথে যোগাযোগ রাখতেছে, বাট আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমাকে ফোনও দেয় না, মানে ফোন তো ওই সময় ছিল না, মানে চিঠিও লেখে না, আমার সাথে কথাও বলে না, মানে আমি পুরোপুরি গেছি বিপদে। এভাবে প্রায় আপনার 4টা বছর কেটে গেছে। পুরো 4 বছরে সে আমার কোনো খবরই নেয়নি। এদিকে আমার ছোটো 2 ভাই বিয়ে করছে, ছোটো 2 ভাই বিয়ে করছে, আব্বা মারা গেছে, মা আছে ঘরে। তা আমার ছোটো ভাইরা তো আমার মায়েরই খাওয়াইতে পারে না। আমার পড়াশোনার জন্য আমার আব্বা আম্মা আমার ছোটো 2টা ভাইরে পড়াশোনা করে নাই, তাদেরকে কামলা বানাইছে। আমাদের তো তেমন জমি জামাও নাই, ছোটো 2টা ভাই মানুষের বাড়িতে কাজ করে, কয় টাকাই বা পায়, এবং তাদের নিজেদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। এর উপরে আবার ধরেন আমারে তারা টানা লাগতেছে, আমার ছেলেরে টানা লাগতেছে, আমার ছেলে তো তখন বড়, ওরে টানা লাগতেছে, ওর পড়াশোনার খরচ দেওয়া লাগতেছে। মানে আমি যে কোথাও যাব তেমন কোনো সুযোগও নাই। ধরেন আমি কোনো একটা বাচ্চা পড়াইতে যাব বা কিছু একটা যাব, মানে আমার দিকে সবার খারাপ নজর। বিয়ে করার জন্য কিন্তু কেউ রাজি না, মানে আমাকে বিয়ে করবে এটার জন্য কেউ রাজি না, তবে আমার সাথে থাকার জন্য রাজি, প্রেম করতে রাজি, মানে বিয়ে করতে রাজি না। আর আমি বিয়ে করবও না, মানে আমার কোনো বিয়ে করার প্ল্যানিংয়ে নাই। তো এমন করতে করতে আমার আম্মা তখন করলো কি, একটা কবিরাজের সাথে কথা বলে। আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা কবিরাজের সাথে কথা বলে, এবং সেই কবিরাজের বাড়িতে একদিন মা তখন আমাকে নিয়ে যায়। কবিরাজের বাড়িতে, এবং কবিরাজের বাড়িতে নিয়ে কবিরাজকে সব কিছু জানানো হয় যে এমন এমন ঘটনা, মেয়ের কোনো খোঁজ খবর নেয় না, এটা সেটা। তো জানানোর পরে কবিরাজটা তখন আমার দিকে একটু অন্যভাবে তাকায়, মানে আমি তো খুব সুন্দর ছিলাম বা ওরকম আর কি, অন্যভাবে তাকায়। তাকে আমার মায়েরে বলতেছে মেয়েটার অন্য কোথাও বিয়ে দিয়ে দেন, এই লোকের কাছে তো আর চিন্তা করার দরকার নেই। আমার মা বলেন আমার মেয়ে অন্য কোথাও বিয়ে বসবে না, আর আমরা অন্য কোথাও বিয়ে দিবও না। তো এখন কামাল কেন আমার মেয়ের খোঁজ খবর নেয় না, আমার মেয়ের কাছে আসে না, এখন আপনি এটার একটা ব্যবস্থা করেন। ঠিক কবিরাজ তখন আমার আম্মা তখন কবিরাজের কাছে আমাকে নিয়ে যাইতো। কবিরাজ আমাকে পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা, মানে অনেক কিছু আমাকে দিত। এভাবে প্রায় আমি অনেক দিন কবিরাজের কাছে যাই, 4 মাস 5 মাসের মতো কবিরাজের কাছে যাই। 5 মাস পর কবিরাজ একদিন আমাকে বলে যে আমি তোমার স্বামীরে তোমার কাছে নিতে পারবো। মানে এটা প্রায়
আপনার প্রায় 8 থেকে 9 বৎসরের পরের কথা আমি বলতেছি, মানে কালাম যখন আমার কোনো খবর নেয় না, 8-9 বছর কেটে গেছে, তখনকার পরের কথা বলতেছি। তখন আমি পুরোপুরি বুড়ি হয়ে গেছি। আর এদিক দিয়ে তখন আপনার কালাম কিন্তু মানে ঢাকায়ও আসছে, আমি খবরও পাইছি ঢাকায় আসছে, ওর ওয়াইফের সাথে দেখা করছে, ও আবার চলে গেছে, আমার কাছে আসে না, আমার কোনো খবর নেয় নেই। পরে ওরে আমি বর্ষে আনবো, ওরে লাইনে আনবো, ওরে আনার জন্যই তখন আমি এই পন্থাটা অবলম্বন করলাম। তো সেই কবিরাজের কাছে গেলাম। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ আমারে বলল, একটা কাজ করা লাগবে, কাজটা অনেক সহজ একটা কাজ, যদি এটা করতে পারো তাহলে আমি তোমার স্বামীরে তোমার কাছে নিয়ে আইনে দিতে পারবো, তোমার স্বামী তোমার কাছে আসবে, কিন্তু তোমার স্বামী এই তোমার আগের যেই মানে বোন আছে বা তোমার চাস্তো বোন যে আছে রাহেলাকে ছেড়ে দিবে, রাহেলাকে তালাক দিয়ে তোমার স্বামী তোমার সঙ্গে থাকবে, তোমার সাথে সংসার করবে। ওই সময় কিন্তু কামালের অনেক টাকা, আমি এটাও জানছি যে মানে উনি হচ্ছে ঢাকাতে বাড়ি কিনছে, জমি কিনছে, এবং উনি কুয়েতে ছিল, কুয়েতে ওনার প্রচুর টাকা, মানে টাকার অভাব নেই, কুয়েতে ওনার ব্যবসা বাণিজ্য আছে, কোটি কোটি টাকার মালিক ওই সময় উনি। তো কবিরাজের কথা আমি তখন মেনে নিলাম। কবিরাজ আমারে বলে যে তোমার জন্য মানে ওই আমার মানে আইনুল মামার কবর, আমার বলে যে তোমার আইনুল মামার কবর, বা উনি সব কিছুই জানতো আমাদের পারিবারিক সম্বন্ধে। উনি বলে তোমার আইনুল মামার কবর থেকে মাগরিবের সময়, যখনই ধরো মানে মাগরিবের সময় হবে, মাগরিবের আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে তোমার ওই আইনুল মামার কবর থেকে তোমার 1 মুঠ মাটি এনে দিতে হবে, আমাকে 1 মুঠ মাটি এনে দিতে হবে। তবে এখানে একটা ঘটনা আছে, তুমি কিন্তু গিয়েই মাটিটা আনতে পারবা না। মাটিটা আনতে যখন যাবা, ওই মাটিটা খুবই গরম, মানে এতটাই গরম থাকবে যে তুমি মানে মাটিটা যখন হাতে নিবা মনে হবে যেন তোমার হাত পুড়ে যাচ্ছে, তারপরেও তোমাকে মাটিটা নিয়ে আসতে হবে। তুমি যদি মাটিটা নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে তাবিজ বানাই দিব এবং তোমার স্বামী চলে আসবে তোমার কাছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে আপনার কথা আমি মানলাম, এটা আমি করব। তাই আবার আমার আম্মারে কিন্তু আমি জানাবো না, মানে আমার আম্মার উনি বলতে মানা করছে যে তোমার আম্মারে বইলো না, বা তোমার আম্মা যেহেতু এটা নিয়ে তোমাকে নিয়ে ভয় পায়, তোমার আম্মার মনে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আছে, তা তোমার আম্মাকে এগুলো বলার দরকার নেই। আমি বললাম ঠিক আছে, আমি আমার আম্মাকেও বলবো না, আমি এটা করব। তা ওনার সাথে কথাবার্তা বলি, তখন আমি করলাম কি, এর পরের দিনে সন্ধ্যার সময় আসরের নামাজের পরে মাগরিবের খানিকটা আগে উনি আমাকে কিছু পোশাক আশাক পরে যাইতে বলছে, একটু অন্যরকম পোশাক। আমি সেই পোশাক আশাকগুলো পরেই ওখানে গিয়েছিলাম। যাই তখন করলাম কি, আইনুল মামার কবরের মধ্যে শুধুমাত্র হাতটা দিছি। হাতটা দেওয়ার পরে মনে হলো যেন আমার হাতের মধ্যে কি আগুন লাগাই দিছে, মানে হাতের মধ্যে মনে হয় কি আগুন লাগাই দিলে, আমি লাফ দিয়ে হাতটা সরাই ফেলছি। মানে মানে মনে হলো যেন ভিতরে খুবই গরম বেরোইতেছে, মানে আমি হাতটা ধরে রাখতে পারিনি, মানে হাতটা ওখান থেকে উঠে ফেলছি। উঠে চিন্তা করতেছি যে কি হইলো, আমার হাতের মধ্যে মনে হয় আগুন ধরে গেছে, আমি আবারও ধরবো। এমন সময় দেখলাম কি কবরস্থানের মধ্যে একটা সাপ, মানে কবরস্থানের মধ্যে একটা সাপ। আমি যখনই মাটিটা নুতে গেছি, ওই সাপটা ওই সময় মারছে আমাকে সবল, মানে মানে সবল মারছে। আমি তাকায় আছি, সাপটা কামড় দেওয়ার পরে আমি জায়গায় অজ্ঞান হয়ে যাই। মানে আমার কাছে মনে হয় যে আমার শরীরে বিষ ঢুকে গেছে, আমি জায়গায় অজ্ঞান হয়ে গেছি। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে মানে আমার যখন জ্ঞান আসছে, আমি তখন দেখি আমি বাড়িতে, মানে আমাদের উঠানের মধ্যে শুয়ে আছি, এবং ওই কবিরাজ আমার সাথে আছে। যে কবিরাজ আমাকে পাঠাইছে, আমি শোয়া থেকে দেখি উঠানের মধ্যে শুয়ে আছি, কবিরাজ আছে, আমার মা আছে, এবং আমার ছেলেটাও আছে, অন্য অন্য মানুষগুলোও আছে। তো কবিরাজ আমার ইশারা দিতেছে যে তুমি সেফ, তুমি ঠিক আছো, টেনশন করো না। তো আস্তে আস্তে করে আমার তখন শরীর যখন ঠিক হয়, রাতের বেলা কবিরাজ যায় না, আমাদের বাড়িতে ছিল। আর কবিরাজ থাকা অবস্থায় কবিরাজ বলছে আপনারা কেউই ওর সাথে কথাবার্তা বলবেন না, ওরে বিরক্ত করবেন না। সারাটা রাত আমি ওখানে ছিলাম, এবং সকালবেলা উনি যাওয়ার সময় আমাকে বলে তুমি তোমার মাকে নিয়ে রাত 8টার দিকে আমার মাজারে চলে এসো, মানে আমার বাড়িতে এসো, আমি তোমার ওই ব্যবস্থা করে দিব। তো মা তখন আমার দিনের বেলায় বারবার জিজ্ঞেস করে যে সাফিয়া, তুই তোর আইনুল মামার কবরে গেলি কেন, সন্ধ্যার সময় ওখানে কেন গেলি, কী কারণে গেলি? আমি তখন কিছু বললাম না। আমার শরীরে কিন্তু কোনো তাবিজ টাবিজ কিছুই নেই, কোনো তাবিজ টাবিজ ব্যবহার করি না, কোনো কিছুই নেই। আর আমি আমার মাকে কিছু বলিও নাই। তো এরপরে হলো কি, সন্ধ্যার পরে আমার মারে আমি নিয়ে যাব, মা যাবে না। মা কেন যাবে না আমি জানি না। তখন আমি একাই ওই কবিরাজের বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি বললাম যে আমি তো মাটি আনতে পারি নাই। আমি যখন মাটিতে হাত দিছি তখনই আমাকে একটা সাপে কামড় মারছে, এবং সাপে কামড় মারার পর আমি ওখানে মানে অজ্ঞান হয়ে যাই। এরপরে কোনো স্মৃতিতে আমার মনে নেই। উনি আমাকে বলে সমস্যা নাই, তোমাকে সাপে কামড় মারছে তো কী হয়েছে, তোমার কাজ হয়ে যাবে, এবং আমি তোমার কাজ করে দিব। তখন আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। তো ও আসবে তো? বলে হ্যাঁ, ও তোমার কাছে আসবে, ওরে আমি কালো জাদু করে তোমার কাছে নিয়ে আসবো, তবে একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? বলে হ্যাঁ, শর্ত হলো তুমি একটা নতুন ঘর বানাইতে হবে। মানে আমাকে বললো যে পশ্চিমের ভিটা করে, মানে ভিটাটা দিতে হবে পশ্চিম, পিছের দিকে পশ্চিম, সামনের দিকে পূর্ব,
এরকম করে একটা ঘর বানাইতে হবে এবং ওই ঘরের মধ্যেই শুধুমাত্র আমি ঢুকবো, কেউ আর ঢুকতে পারবে না। সেই ঘরের মধ্যে একটা টয়লেট বানাইতে হবে এবং এক কথায় বলতে গেলে যে আপনার ও যে আসবে, কালাম যে আসবে, কালামকে আমি ওই ঘরে লুকিয়ে রাখবো, কখনোই ঘর থেকে বের করতে পারবো না 41 দিন পর্যন্ত। 41 দিন পর্যন্ত কামালকে ঘরের বাইরে নেওয়া যাবে না। যদি কামালকে আমি ঘরের বাইরে মানে সূর্যের আলোতে আনি, তাহলে কামাল হচ্ছে তার আগের বউয়ের কাছে চলে যাবে, আগের বাচ্চার কাছে চলে যাবে। 41 দিন পর্যন্ত তারা আমার ঘরের মধ্যে লুকিয়ে রাখতে হবে। তো আমি বললাম যে ঘরের মধ্যে লুকিয়ে রাখবো, এখন ওখানে কেউ যাবে না? বলে না, কেউ ঢুকতে পারবে না, তোমার মাও পারবে না, তোমার ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে মেয়ে কেউ ওখানে ঢুকতে পারবে না, শুধুমাত্র তুমি যাবা, রাতের বেলায় থাকবা, দিনের বেলায় চলে আসবা এবং তার সম্বন্ধে মানে সে যে এখানে আছে এটা কাউরে বলতেও পারবা না। 41 দিন পরে সবাই জানুক, এতে কোনো সমস্যা নেই, তবে 41 দিন পর্যন্ত সে তুমি কাউরেই বলতে পারবা না। তখন আমি বললাম যে উনি আমাকে কিছু দোয়া শিখাই দিল এখানে, যে এইগুলো পড়বা, রাতের বেলায় এইভাবে চলবা, মানে বিভিন্ন ধরনের, মানে এক কথায় বলতে গেলে কিছু মানে এগুলো তো এখানে আর বলা যাবে না, মানে একেবারে খারাপ কিছু রীতিনীতি উনি আমাকে শিখাই দেয়, এগুলো আমাকে করার জন্য বলে। তো রাতের বেলায় যেগুলো আমি করতাম এগুলো একেবারে মানে সত্যি কথা বলতে আমি কী বলবো আর কি, মানে শয়তানের পূজা করা, যেটা কাপড় ছাড়া বসে শয়তানের পূজা করা, এরকম একটা অবস্থা। আমি ওখানে বসে বসে তখন এই পূজার কাজ করতাম, উনি আমাকে যেগুলো শিখাইতো এভাবে। উনি বলতেছে তোমার স্বামী টিকিট কেটে ফেলছে, আমারে বলে টিকিট কেটে ফেলছে, ফ্লাইট খুঁজতেছে, চলে আসবে, এখন ফ্লাইটে উঠবে, আজকে ফ্লাইটে উঠছে। আমি কিন্তু ওনার সাথে মানে প্রতিদিনে যাইতাম, ওনার বাড়িতে যাইতাম, উনি আমার এগুলো শিখাই দিত, আমি শুনতাম। এবং এরকম করতে করতে আমারে বলে সে আজকে ফ্লাইটে উঠছে, আজকে রাতেই আসবে, আমারে বলে। তাই আমি বললাম রাতে মানে আজকে উঠছে, তাহলে কালকে? বলে হ্যাঁ আজকে রাতেই আসবে, ও ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আসবে, কিন্তু তুমি ব্যাগ ট্যাগ কোনো কিছুই ধরবা না, ব্যাগ ট্যাগ কিছুই ধরবা না, কোনো লোভ করা যাবে না, লোভ করলে কিন্তু তোমার ক্ষতি হবে। যে ঠিক আছে, লোভ করবো না। তো দেখেন আল্লাহর কি হুকুম, সেই রাতেই আনুমানিক রাত 10টার দিকে আমার দরজা ধাক্কাইতেছে, রাত 10টার দিকে এসে দরজা ধাক্কাইতেছে, 2টা দরজা ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর আমি তখন দরজা খুলছি, দরজা খুলে দেখো দাঁড়ায় আছে। তখন ধরেন আমার বিয়ের প্রায় 9 বছর পরে এই প্রথম আমি তার দেখলাম। 9 বছরে সে বেশ কয়েকবার আসছে, তবে ঢাকায় আসছে, আমার এখানে আসে নাই, আমার এই জায়গায় আসে নাই। তো মাথার চুলগুলো খুব এলোমেলো এবং দেখি খুবই ক্লান্ত মনে হচ্ছে, মনে হয় যেন খুবই ক্লান্ত। তো আমি চিন্তা করলাম যেহেতু কালো জাদু করছি, এখন কালো জাদুর প্রতিফলে মনে হয় ও এরকম হয়ে গেছে, মানে কালো জাদু করাতে মনে হয় আমার কাছে চলে আসছে খুব তাড়াতাড়ি, এরকম মনে হয়ে গেছে। তো আমি ওরা ঘরের মধ্যে আনলাম, ঘরের মধ্যে আইনা আরে বসাইছি, বসানোর উপরে খুবই ক্লান্ত, মানে নিঃশ্বাস নিতেছে, মনে যেন খুব মানে হাঁপিয়ে তাড়াতাড়ি এরকম আসছে। পরে আমি বললাম কিছু খাবা? ওকে ইশারা দিচ্ছে না, ঘুমাবো, মানে ইশারা দিচ্ছে ঘুমাবে। তাই আমি তারা ওইখানে শুইতে দিলাম, মানে পাশের ইয়েতে চৌকির মধ্যে আমি তাকে শুইতে দিলাম, ও শুইছে, আমিও শুইলাম। শোয়ার পরে মানে একটা মানুষ বিদেশ থেকে আসছে, মানে আজ এত বছর পরে সে কী করছে সব কিছু তারা আমি প্রশ্ন করি নাই। তো সে রাতে আমার উপরে কি গেছে মনে হয় যেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সকালবেলা আমি শরীর নাড়তে পারি না। আমি যখন সকালে আমার ঘুম ভাঙছে, আমি দেখি ও শুয়ে আছে, খুব সুন্দর করে শুয়ে আছে, মানে ঘুম ভাঙছে বলতে রাতে তো আর ঘুমাইতে পারি নাই। পরে আমি বললাম, ও আমারে বলে মানে আমার ঘরটাকে এমন করে করা হয়েছে, চারপাশে আপনার কালো যে কাপড় আছে না, কালো কাপড় দিয়ে দিছে, যাতে বাইরের কোনো আলো ঢুকতে না পারে, মানে বাইরের কোনো বাতাসও যাতে ঠিকঠাক মতো এখানে ঢুকতে না পারে, এমনভাবে করে দেওয়া হয়েছিল। ও আসছে তখন আপনার মাস ছিল, অক্টোবর মাস ছিল, অক্টোবর মাসে আসছে, তো তখন মোটামুটি শীতও পড়তেছিল, ওইরকম একটা সময়। তো আমি ওরে মানে ও রুমের মধ্যেই থাকতো, আমি সকালে বাইরে যেতাম, কাজবাজ করতাম, ছেলে নিয়ে এখানে ওখানে যাইতাম, এরপরে আবার দুপুরের জন্য খাবার নিয়ে আসতাম। আর ও যে খাবার খাইতো, মানে আমি আপনাদের কী বলবো, মানে প্রচুর খাবার খাইতো, মানে একটা মানুষ এত খাবার খাইতে পারে, মানে আমার আমার বলার মতো কোনো মানে ভাষা নাই যে মানে এত পরিমাণের খাবারও খাইতো। এবং রাতের বেলা ওর সাথে আমার সমস্ত রকমের সম্পর্ক হতো, আমি ঘুমাইতাম। আস্তে 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 করে অনেকগুলো দিন কেটে যায়, প্রায় 15-20 দিনের মতো কেটে যায়। আমি আবার কবিরাজের বাড়িতে যাই, কবিরাজ আমার বলো খবরদার কাউরে বলবা না, কাউকে জানাবা না, কেউ জানলে কিন্তু তোমার ক্ষতি হবে, ওরা কিন্তু আবার নিয়ে যাবে, ওরা কিন্তু আমি কালো জাদু করে আনছি, 41 দিন পরে ও সব ঠিক হয়ে যাবে, 41 দিন পর্যন্ত লুকিয়ে রাখো, কাউরে জানায়ও না। এরকম করতে করতে ভাই তখন আমার শারীরিক অবস্থা প্রচুর পরিমাণের খারাপ হয়ে গেছে, মানে আমি বইতে পারি না, মানে বসলেই আমার পুরো শরীরের মনে হয় যেন রক্ত নাই শরীরে, মানে চোখগুলো সাদা হয়ে গেছে, খুবই একটা বাজে অবস্থা। আমার আম্মা তখন এই জিনিসগুলো খেয়াল করতেছে, এবং এরকম করতে করতে আমি কিন্তু সব সময় ঘরে তালা মেরে রাখি, মানে ওই ঘরটা আমি সম্পূর্ণ সময় তালা মেরে রাখি, তালা খুলে ঢুকি,
আবার তালা মাইরা রাখি, এরকম ভাবেন। আম্মু আমারে বলে ঘরের মধ্যে কি, তোর এই ঘরের মধ্যে কি তুই সবসময় এটার মধ্যে তালা মারে রাখিস কেন? তা আমি তো আর মারে বলি না যে আমি কেন তালা মারি বা ঘরের মধ্যে কি আছে, এগুলো তার আম্মুরে বলি না। বাট একটা পর্যায়ে এরকম হয়েছে আমি হাঁটতে পারি না। এবং এক সময় হলো কি, আমার প্রচুর জ্বর উঠছে একদিন দুপুরবেলা। মানে আমি ঢুলে পড়ে গেছি, আমাদের ঘরের দরজায় ঢুলে পড়ে গেছি। ঢুলে পড়ে যাওয়ার পরে ঘরের বারান্দায় তখন আম্মা আমাকে শোয়াই দিল। ঘরের বারান্দা আমার শোয়াই দিছে, আমি ওই জায়গার মধ্যে শুয়েছি, মানে চোখ মেলতে পারি না। মানে চোখ মেলে যে তাকাবো ওরকম শক্তি আমার শরীরে নাই, পুরোই নিস্তেজ হয়ে যাচ্ছে। পরে মা আমারে বলতেছে যে তোর কী হয়েছে তুই আমারে বল। তখন আমার শরীরে কোনো শক্তি নেই যে আমি ঘরের মধ্যে যাবো, ওরা খাবার দিব। দিন পাড়ায় গেছে, মানে সারাদিন পেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমি তো আর আমার ঘর থেকে উঠতে পারিনি, আমি শোয়া থেকে উঠতে পারি না, এত জ্বর যে শোয়া থেকে উঠবো এটা পারতেছি না। পায়খানা প্রস্রাব করতেছি রুমের মধ্যে। ওই দিনও কাটলো, ওই রাতও কাটলো। পরের দিন সকালে আমার কাছে মনে হলো যে আল্লাহ, ও তো একদিন এক রাত না খেয়ে আছে, ঘরে তো কোনো খাবার নাই, আমিও তো ওরা খাবার দিতে যাব, ওরা খাবার নিয়ে যাবো, ওরা খাবার দিব। তো খুব কষ্ট করে উঠছি, মানে এত কষ্ট করে উঠছি যা বলার মতো না। উঠান পর্যন্ত গিয়ে আমি আবার ঢুলে পড়ে গেছি, উঠানে গিয়ে ঢুলে পড়ে গেছি। তো উঠানে গিয়ে ঢুলে পড়ে যাওয়ার পরে এখানে আমাদের বাড়ির মানে আমার যে ভাই আছে, আমার ছোট ভাই, ওই আবার দেখতে যে আমি রুমে যা, আমার ছোট ভাই তখন রেগে গেছে, এই তো রুমের মধ্যে কী রে, তো রুমের মধ্যে কি, তুই এই জ্বর শরীর নিয়ে তুমি রুমে কেন যাবে, রুমের মধ্যে কি? এটা বললে আমার ছোটো ভাই করছে কি, ভাই দরজা লাথতে শুরু করছে, মানে তালা ভেঙে ফেলবে। এই রুমের মধ্যে কি, এই ঘরের মধ্যে কি, আমি এই জ্বরের শরীর নিয়ে কেন আবার ঘরে রওনা দিছি, আমি কেন এই ঘরের মধ্যে রাতের বেলায় যাই, বাচ্চারা এখানে রেখে আমি কেন এখানে একা একা ঘুমাই, এই ঘরে আমি কারে লুকিয়ে রাখছি। মানে ওরাও খারাপটাই মনে করছে আর কি, আপনার কী বলবো, খারাপই মনে করছে যে আমি কোনো ব্যাটারি লুকিয়ে রাখছি। তো ও দরজা লাইতে দিয়েছে, আমার শরীরে শক্তি নেই যে আমি গিয়ে ওরে ধরবো যে না এটা করিস না। ও দরজাটা ভেঙে ফেলছে, দরজাটা ভাঙা ও ভিতরে ঢুকছে, ভিতরে ঢুইকা ও পুরো ঘর তন্ন করে খুঁজে এসে বলতেছে ঘরে তো কেউ নেই। তা আমার কত চারে ঘরে তো কালামবাই ছিল, তা কালামবাইরে তোর দেখার কথা। তা আমি বলতেছি যে মানে তখন আমি জ্ঞান হারাই ফেলছি। ও যখন ঘরের মধ্যে ঢুকছে, বের হয়েছে, আমি তখন অজ্ঞান হয়ে গেছি। আমার জ্ঞান ফেরার পর আমি ছোটো ভাইরে বলি যে তুই মানে নাম শফিক, আমি শফিক তুই কি ঘরে কাউরে দেহস নাই? বলে না, ঘরে তো কেউ নাই। তো মনের মধ্যে প্রশ্ন জাগলো যে কী ব্যাপার, ঘরে তালা মেরে আসছি, ঘরে তো আর কোনো দরজা নাই, কোনো জানালা নাই, এই ঘরে তো কোনো কিছু না, বেরোবে কোদিক দিয়ে, মানে বেরোয়ার তো কোনো জায়গা নাই, মানে ও ঘরেই নাই। তখন কিন্তু দরজা পুরো খোলা, আমার ভিতরে কোনো মানে ওরকম কোনো স্মৃতিশক্তি নাই যে আমি এটা নিয়ে কারোর সাথে কথা বলবো বা কাউকে জানাবো। এরকম করে প্রায় আপনার 5 দিন পরে আমি মোটামুটি একটু ঠিক হয়েছে, আমাকে হসপিটালে ভর্তি করাইছে, হসপিটালে ছিলাম 2 দিন, হসপিটালে পর্যন্ত রাখছে। বাড়িতে আসছি, আসার পর আমি আস্তে আস্তে কবিরাজের কাছে গেছি। কবিরাজের কাছে যে বললাম যে এমন এমন ঘটনা, কবিরাজ বলে চলে গেছে, ও চলে গেছে আমারে বলে। আমি বললাম কেমনি চলে গেছে, কিভাবে চলে গেছে? ও তো চলে যাওয়ার কোনো লাইন নেই, আমার ঘরের তো কোনো আপনার টিনের বেড়া নাই, কোনো কিছুই নাই, মানে আপনার বেড়া দেওয়া, এর থেকে বের হবে কিভাবে? ও তো কোনো বাতাস নয় যে ও বাতাসের সাথে বেরিয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, ও যে আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হতো, আমি মানে এখানে তো আর বলা যাবে না, বাট এরকম অবস্থা হতো যে ওরা আমার মানুষ মনে হইতো না, আমাকে ও দত্ত দানবের মতো মনে হইতো, যে মানুষ মনে হইতো না। পরে কবিরাজ যে বলি চলে গেছে, এটা আপনি কি বলেন? ওর চলে গেছে, কিভাবে চলে গেল? এটা কোনো কথা বলতেছেন আপনি? এবার আমি খবর নিলাম উনি যে আসলেই মূলত কোথায় আছে, এবং সেখানে খবর নেওয়ার পরে জানতে পারে উনি দেশে আসে নাই, উনি দেশে আসে না। তো দেশে যদি না আসবে তো আমার সাথে কীভাবে ছিল, এবং 1 দিন 2 দিন না, দীর্ঘদিন ধরে তো আমার সাথে ছিল। এই কথা আমি তখন আমার মাকে জানাইলাম। মাকে জানানোর পরে মা তো মানে পাগল হয়ে গেছে, কী বলিস তুই এটা তুই কী বললি? আমি বললাম হ্যাঁ মা, আমার সাথে ছিল, এবং 1 দিন 2 দিন না, দীর্ঘদিন আমার সাথে ছিল, ওরে আমি দেখছি। আমার আম্মা তখন করলো কি, মানে পাগলের মতো হয়ে গেছে, যেটা কেমনে সম্ভব। পরে এই ঘটনার প্রায় উনি কিছুদিন পরে, প্রায় আপনার 1-2 মাস পরে উনি আবারও কুয়েত থেকে দেশে আসছে। এবার উনি যখন দেশে আসছে, আমার আম্মা তখন ডিরেক্টলি ওনার মায়ের কাছে গেছে, মানে কামাল ভাইয়ের মায়ের কাছে গেছে, এবং গিয়া সেখানে কামাল ভাইয়ের মারে নিয়ে আমার মা তখন ঢাকায় গেছে কামাল ভাইয়ের কাছে। যাইয়া ওইখানে কামাল ভাইরে ধরছে যে তুমি এরকম আসছো কিনা। উনি বলে যে না, কি আমি আসছি, আমি তো যাই না আপনার মেয়ের কাছে, আমি যাই নাই, আমি আপনার মেয়ের কাছে যাই নাই। পরে মা বলতেছে তুমি নাকি আসছো, তুমি নাকি তার সাথে ছিলা। আমার আম্মা বলে যে না, আমি মানে কামাল ভাই বলে যে না, আমি তো আসিনি, আমি এখানে যাব কেন, মানে উনি পুরো অস্বীকার। তো এই যে প্রায় আপনার 5 দিনের মতো, 5 থেকে 6 দিন হবে, মানে টোটাল ধরেন 5 দিনে, 6 দিনে ধরেন 6 দিন আমার সাথে ছিল। তাহলে 6 দিন আমার সাথে কে ছিল? 6 দিন যে মানুষটা আমার সাথে ছিল, তাহলে সেই মানুষটাকে
এবং এরপর আমি পুরো পাগলের মতো হয়ে গেছি, মানে বুঝতেই পারতেছিলাম না যে 6 দিন ধরে আমি কার সাথে ঘুমাইলাম এবং এই লোকটা কে ছিল। আমি অনেকবার কবিরাজের বাড়িতে গেছি এবং একটা সময় কবিরাজ তার বাড়িতে আর আমাকে যেতে দেয় না, মানে তার যে সঙ্গপঙ্গ আছে তাদেরকে বললো যে এই মহিলা যে তার আমার বাড়িতে না আসলে আমার বাড়িতে আর আসতে দিও না। মানে এইটা নিয়ে টেনশন করতে 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 একটা সময় আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, মানে পাগল হয়ে যাই। আমার কোনো স্মৃতিশক্তি ছিল না, পুরো পাগল হয়ে যায়। এবং পাগল হয়ে যাওয়ার পরে আপনার প্রায় 3 বছর পরে, আমি 3 বছর টোটালি পাগল ছিলাম, আমার 3 বছরের কোনো স্মৃতি মনে নাই। 3 বছর পরে আমি মোটামুটিভাবে একটু ঠিক হই। 3 বছর পরে ঠিক হই। ঠিক হওয়ার পরে আমি তখনও এই 3 বছর পরে ঠিক হওয়ার পরেও কিন্তু কবিরাজ ছিল, যে কবিরাজ আমাকে এগুলো করাইছে, ওনার কাছে বারবার যাইতাম যে আমার সাথে এটা কী হইল। উনি আর কোনো ব্যাখ্যা আমাকে দেয় নাই। এবং এই 3 বছরের ভিতরে কামাল ভাই, মানে কামাল যিনি আমাকে বিয়ে করছে, সে আমার ছেলের কিছু টাকা টুকা দিয়ে সে আমারে তালাক দিয়ে দিছে। টাকা টুকা দিছে কিছু, আমার আব্বা আম্মারা টাকা টুকা দিয়ে তালাক দিয়ে দিছে। যাক আলহামদুলিল্লাহ, আমার ছেলেটার আমি শেষ পর্যন্ত বড় করলাম এবং বড় করার পর আমি আমার ছেলের বিদেশ পাঠাইছি। কালাম আমার টাকা দিছে, কালামের টাকা দিয়েই এক কথায় বলতে গেলে বিদেশ পাঠাই। আমি অনেক পড়াশোনা করছি, কিন্তু আমার এই পড়াশোনা কোনো কাজে আসে নাই। পড়াশোনা আমি কোনো কাজে লাগাতে পারি নাই, আমার এটা কোনো কাজেই আসে নাই, কিন্তু অনেক পড়াশোনা করছি। পরে আমার ছেলের আমি বিদেশে পাঠাইছি। এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে এই মুহূর্তে ইউরোপে আছে, আপনাদের দোয়ায় ফ্রান্সে আছে। তো ও মাসে মাসে টাকা পাঠাইতেছে, আমি চলতেছি, ভালো আছি। আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইলাম না যে আমি 6টা দিন কার সাথে ছিলাম, 6টা দিন আমার সাথে কে ছিল, কারে আমি খাওয়াইলাম, হাত পা মুছে দিলাম, ভিজা কাপড় দিয়ে আমার শরীর মুছে দিতাম। ও কিন্তু গোসল করতো না, ও বাসার বাইরে যাবে না মানে গোসল করবে না, আমি ভিজা কাপড় মুছে দিতাম, টয়লেটে যাইতো, টয়লেট পরিষ্কার করতাম। কে ছিল এর কোনো ব্যাখ্যা আজও আমার জানা নাই। তো এখনও যদি আমি এগুলো কাউকে বলি, অনেকেই বিশ্বাস করে না। যেমন আমার মা মারা গেছে, আমার মাও পর্যন্ত বিশ্বাস করে না যে আমি 6 দিন ওনার সাথে ছিলাম, কালাম ভাইয়ের সাথে ছিলাম। আমার মাও এই কথাটা বিশ্বাস করে না, কেউ এই কথাটা আজ অবধি পর্যন্ত কেউ বিশ্বাস করে না। তা আমি আল্লাহকে সাক্ষী করে বলে, আমি আপনাকে এক বিন্দু পরিমাণের মিথ্যে বলি নেই। আমি যা বলছি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমি সত্য কথা বলছি। তো জানি না আমার সাথে কী হইলো, কেন হইলো, কী কারণে আমার জীবনটা এরকম হলো। আপনার গল্পের আমি পোকা বলতে পারেন, আপনার গল্প আমি শুনি এবং আমার জীবনের করুণ ঘটনাগুলো আপনাকে জানালাম। আপনি যেহেতু আমার সন্তান এখন বড় হয়েছে, সমাজ আমার একটা পরিচিতি আছে, আপনি আমার নাম ঠিকানাটা পাল্টিয়ে আমার গল্পটা আপনি রেকর্ড করবেন, আপনাকে অনুমতি দিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে ময়মনসিংহের ভাই সাফিয়া আক্তারের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, আমি একটা ছেলে মানুষ, একটা মেয়ের জীবনের গল্প বলতে গিয়েছি, এখানে অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে হয়তো, তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট ওনার জীবনের কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইলাম না, মানে আমি আসলেই বুঝতে পারলাম না যে ওনার সাথে যেটা হইল এর কারণ কি, বা যে 5 দিন 6 দিন। আমি জানি যদি জিন কোনো মানুষের রূপ ধারণ করে আসে, সে হয়তো আপনার খানিকের সময়ের জন্য আসে, সে চলে যায়, সে কিন্তু থাকে না। বাট 6 দিন ধরে একটা মানুষ তার সাথে ছিল, এটা আসলে কি বা কি, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। আমি জানি না, আপনারা যারা গল্প শুনেছেন আপনারা নিজেদের মতো করে একটু চিন্তা ভাবনা করে কমেন্টে লিখবেন, তাহলে হয়তো সুফিয়া আক্তার আপনাদের কমেন্টগুলো দেখলে হয়তো তার এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু আমার মাথায় আসে না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এটি কিভাবে সম্ভব। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে সবাইকে অনুরোধ করবো যে আপনারা এখানে ক্লিক করবেন, একটু পরেই আমার আপনার আইসমোকান মাজারের ভিডিওটা আসবে, ব্লগ ভিডিওটা। সবাই এই পবিত্র জায়গাটা দেখে যাবেন, সবার কাছে অনুরোধ। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।